স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে কনজুগেশন নিয়ে ডিসকাস করছিলাম তো। আচ্ছা, তো কনজুগেশন সেখানে বিভিন্ন রুল অফ কনজুগেশন এবং টাইপ অফ কনজুগেশন পড়েছিলাম, যে কত ধরনের কনজুগেশন হয়। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের কনজুগেশন, তার ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টাইপ অফ কনজুগেশন নিয়ে আমরা ডিসকাস করে ফেলেছি। এইবার এখানে আমরা কিছু টপ মানে কনজুগেশনের কিছু লাস্টের পার্টে, মানে আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। দুটো তিনটে জিনিস আমরা একটু পড়বো। যেমন হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন, আর ক্রস কনজুগেশন, আর হোমো কনজুগেশন। এই তিনটে টাইপ অফ কনজুগেশন, এই তিনটে টাইপ অফ কনজুগেশন আমাদের একটু পড়ে নিতে হবে, তাহলে আমাদের এই কনজুগেশন পার্টটা আপাতত শেষ হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করা যাক আজকে আমাদের জিওসি লেকচার 8। তো শুরু করা যাক। আচ্ছা দেখো, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তিনটে ধরনের কনজুগেশন দেখতে পারি। একটাকে বলা হয় ক্রস কনজুগেশন, দু নম্বর হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন, আর তিন নম্বর হলো তোমার হোমো কনজুগেশন। ঠিক আছে, ওকে। এই তিন ধরনের কনজুগেশন, যেটা হোমো কনজুগেশন, এটা সিএসআই এর নেটে খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে পার্ট বিতে। ওকে, তো এই তিনটে জিনিস আমাদের একটু জেনে নিতে হবে, যে ক্রস কনজুগেশন কাকে বলে, এক্সটেন্ডেড কনজুগেশন কাকে বলে, আর হোমো কনজুগেশন কাকে বলে। দেখো, আমরা প্রথমে আমরা এই ক্রস কনজুগেশন ব্যাপারটা একটু বুঝতে হবে। তো তার আগে আমরা কনজুগেশন ভার্সেস নন কনজুগেশন এইটা একটু বুঝে নিই। হ্যাঁ, তাহলে তারপর আমি বুঝবো আর কি। কনজুগেশন ভার্সেস নন কনজুগেশন, কনজুগেশন ভার্সেস নন কনজুগেশন। আচ্ছা, যদি বলা হয় এরকম একটা সিস্টেম, যে এরকম একটা ডাই ইন সিস্টেম, এরকম একটা ডাই ইন সিস্টেম যদি আমার নেওয়া হয়, আর তার সঙ্গে যদি আমাদের একটা এইরকম ডাই ইন সিস্টেম নেওয়া হয়, হ্যাঁ, যেটা হচ্ছে 1-3 ডাইন সেকেন্ডেরটা, আর ফার্স্টটা হচ্ছে 1-4 ডাইন। তো আমি যদি জিজ্ঞেস করি কোথাতে কোন মলিকুলটাতে কনজুগেশন আছে আর কোনটাতে নেই, তাহলে তুমি কি বলবে? দ্বিতীয়টাতে কনজুগেশন আছে, কিন্তু প্রথমটাতে কি হচ্ছে, নেই। কেন? কারণ এই যে কার্বনটা আছে, এটা কি কার্বন? sp3। তাহলে এখানে কোনো কনজুগেশন নেই, কিন্তু এখানে কনজুগেশন আছে। সেটা এখান থেকেও আছে, আবার তুমি যদি বলি এটা, তাহলে এদিক থেকেও এদিকে কনজুগেশন আছে। তার মানে আমি যদি তোমাকে তাহলে জিজ্ঞেস করি, তাহলে কনজুগেটেড সিস্টেম যদি বলি, তাহলে এটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম, বা কনজুগেশন এখানে প্রেজেন্ট, এটা এখানে কনজুগেশন অ্যাবসেন্ট।
তাহলে দুটো সিস্টেম, একজনের কনজুগেশন আছে আর একটা কনজুগেশন নেই। যদি আমি দ্বিতীয়টাতে কনজুগেশন আছে বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো সিস্টেম তৈরি হয়, দুটো রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়। সেটা হচ্ছে, যদি এটা হয় তাহলে যদি এই যে নিচেরটা যদি হয়, তাহলে এদিকটা যদি যে ডোনেট করছে তাহলে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আর রেড কালারে যেটা সাইন করেছি সেটা যদি আমি দেখাই, তাহলে সেক্ষেত্রে সেই মাঝখানে ডাবল বন্ড হবে, কিন্তু এদিকটা হবে মাইনাস, এদিকটা হবে প্লাস। তবে অ্যাকচুয়ালি যেটা এই তিনটে স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হচ্ছে, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন এখানে হচ্ছে। কিন্তু প্রথম স্ট্রাকচার যেটা দেখছি, প্রথম স্ট্রাকচারে কিন্তু কোনো রকম পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন আমি দেখতে পাচ্ছি না। কারণ কি, ওখানে মাঝখানে যে কার্বনটা আছে সেই মাঝখানে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ, তাহলে ওখানে কোনো কনজুগেশন হচ্ছে না, ওটা বাধা দিচ্ছে। তাহলে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন দ্বিতীয়টাই হচ্ছে, কিন্তু প্রথমটাই হচ্ছে না। এবং পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হচ্ছে কিনা সেটা কি করে বুঝলাম না, থ্রু কনজুগেশন। আচ্ছা, তাহলে কনজুগেশন এখানে দ্বিতীয়টাই আছে, তার মানে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন ওখানে দেখা যাচ্ছে। এখন যদি এনার্জি কম্প্যারিজন করি, তাহলে এনার্জি কম্প্যারিজনের ক্ষেত্রে এটাকে আমি এ, এটাকে যদি আমি বি বলি, তাহলে কার এনার্জি বেশি কার এনার্জি কম? তো সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে যত পাই ইলেকট্রন ডিলোকালাইজ করবে, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন যত বেশি হবে, মানে কনজুগেশন যত বেশি হবে, অর কনজুগেশন যত বেশি হবে, তত এনার্জি তত ফল করবে। এনার্জি যত ফল করবে, স্টেবিলিটি তত ইনক্রিজ করবে। এই হচ্ছে ব্যাপার, যে কনজুগেটেড ভার্সেস নন কনজুগেটেড সিস্টেম যদি বলি, তাহলে স্টেবিলিটি কার বেশি হবে, এনার্জি কার বেশি হবে? এনার্জি সবসময় হবে নন কনজুগেটেডের বেশি হবে। তাহলে এনার্জি অলওয়েজ নন কনজুগেটেড সিস্টেম গ্রেটার দ্যান কনজুগেটেড সিস্টেম। বুঝলে, এটা হবে। এবার যদি আমি এনার্জি না বলে আমি তাহলে এবার বলি আমি স্টেবিলিটি। স্টেবিলিটি যেটা হবে সেটা নন কনজুগেটেড সিস্টেম লেস দ্যান কনজুগেটেড সিস্টেম হবে। তার মানে এখানে বিটা বেশি স্টেবল দ্যান এ। এখানে স্টেবিলিটি বি গ্রেটার দ্যান এ। ওকে, বোঝা গেল? তার মানে যত কনজুগেশন হবে তত তার এনার্জি ফল করবে। এটাকে আমরা এমও দিয়েও বুঝতে পারি, কিন্তু আমরা এখানে এমওটা নিয়ে আলোচনা করব না, কারণ এটা আলাদা করে এমওতে আমরা যদি পরবর্তীতে সুযোগ হয় আমরা পড়বো। হ্যাঁ, তো এখানে আমরা নর্মালি আমরা ডাইরেক্টলি আমরা বললাম এটা। হয়েছে? লিখে নিয়েছো? ওকে, তাহলে এই গেল হচ্ছে কনজুগেটেড ভার্সেস নন কনজুগেটেড সিস্টেম। তাহলে তুমি বুঝলে যে কনজুগেটেড সিস্টেম ইজ মোর স্টেবল দ্যান নন কনজুগেটেড সিস্টেম। বা এনার্জি যদি বলি, তাহলে নন কনজুগেটেড সিস্টেম এনার্জি কনজুগেটেড সিস্টেমের এনার্জির থেকে বেশি। এবার আমাদের এই কনজুগেটেড সিস্টেমের মধ্যে আবার তিন ধরনের কনজুগেশন আছে বলেছি। একটা হচ্ছে কি এক্সটেন্ডেড কনজুগেশন, একটা ক্রস কনজুগেশন, আর একটা হচ্ছে হোমো কনজুগেশন। তো ফার্স্ট আমি ডিসকাস করবো হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন ভার্সেস ক্রস কনজুগেশন, বা ক্রস কনজুগেশন ভার্সেস এক্সটেন্ডেড কনজুগেশন। ঠিক আছে, ক্রস কনজুগেশন ভার্সেস এক্সটেন্ডেড কনজুগেশন। ওকে, তো ফার্স্ট আমরা ডিসকাস করবো হচ্ছে ক্রস কনজুগেশন। ক্রস কনজুগেশন কি জিনিস সেটা আমাদের আগে বুঝতে হবে।
হেডিং দাও ক্রস কনজুগেশন। হোয়াট ইজ ক্রস কনজুগেশন? আচ্ছা, ক্রস কনজুগেশন কোন ক্ষেত্রে দেখা যাবে সেটা আমরা একটু ডিসকাস করে নিই। দেখো, প্রথমত ক্রস কনজুগেশন সেই সমস্ত সিস্টেমের ক্ষেত্রে দেখা যাবে যাদের তিনটে গ্রুপস আছে, যারা পাই গ্রুপস। আমরা নিশ্চয়ই শিখে গেছি পাই গ্রুপস কারা। তো এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হবে। আমরা প্রথমে লিখে নিই প্রেজেন্স অফ 3 পাই গ্রুপস। আচ্ছা, পাই গ্রুপস কারা? পাই গ্রুপস মানে যেখানে নেগেটিভ চার্জ থাকবে, তার মানে সেটা পাই ইলেকট্রন, অথবা পাই বন্ড থাকবে, অথবা লোন পেয়ার থাকবে। তার মানে লোন পেয়ার থাকলেও সেটাকে পাই গ্রুপ ধরা হবে। কোনো অ্যাটমের মাথায় লোন পেয়ার যদি থাকে তাহলে সেটাকে পাই গ্রুপ ধরা হবে। কোনো অ্যাটমের যদি পাই বা কোনো গ্রুপে যদি পাই বন্ড থাকে তাহলে সেটাকেও পাই গ্রুপ ধরা হবে। আর কোনো অ্যাটমের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তাকে বলে পাই গ্রুপস। তো এরকম তিনটে পাই গ্রুপস থাকতে হবে, ঠিক আছে? তো তিনটে পাই গ্রুপস থাকতে হবে, যার মধ্যে দুটো, যে কোনো দুটোর মধ্যে কোনো কনজুগেশন থাকবে না। 2 আর নট ইন কনজুগেশন। তিনটে পাই গ্রুপ থাকবে, তিনটে পাই গ্রুপের মধ্যে যে কোনো দুজনের মধ্যে তাদের মধ্যে কোনো কনজুগেশন থাকবে না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আর বাকি যে থার্ড জন তার সঙ্গে এই দুজনের আবার কনজুগেশন থাকবে। মানে ব্যাপারটা কিরকম আমি একটু এক্সাম্পল দেবো যখন তখন বুঝতে পারবে কি হবে। অ্যান্ড বোথ গ্রুপস should be in conjugation with other means third পাই গ্রুপ। তার মানে তিনটে পাই গ্রুপ থাকবে, তার মধ্যে দুজনের মধ্যে কোনো কনজুগেশন থাকবে না, কিন্তু ওই দুজনের আবার থার্ড জনের সঙ্গে আবার কনজুগেশন থাকবে। এইটা হচ্ছে শর্ত। তাহলে এই তিনটে শর্ত যারা মানবে তাদের মধ্যে বলা হবে ক্রস কনজুগেশন প্রেজেন্ট। এবার এই তিনটে পয়েন্টের উপর বেস করে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখবো ব্যাপারটা, যে কনজুগেশন, ক্রস কনজুগেশন ব্যাপারটা কি জিনিস। লেখা আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে যদি ব্যাপারটাকে বুঝি, দেখো ধরো এরকম একটা সিস্টেম, এই তাহলে এইরকম একটা সিস্টেম যেখানে দেখো তিনটে পাই গ্রুপ আছে। এবার তিনটে পাই গ্রুপ কি? এখানে তিনটেই পাই বন্ড, নেগেটিভ চার্জ লোন পেয়ার নয়, তিনটেই পাই বন্ড দিয়ে তৈরি পাই গ্রুপস। এবার এই তিনটে পাই গ্রুপস তুমি খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই তিনটে পাই গ্রুপস, এটা একটা পাই গ্রুপ, এটা পাই গ্রুপ, আর এটা একটা পাই গ্রুপ, তাই না? এই তিনটে পাই গ্রুপ যদি আমি খেয়াল করি তাহলে দেখো এইটা আর এটা, এদের মধ্যে কনজুগেশন আছে কি নেই? যদি ধরো থার্ডটাকে তুমি অমিট করে দাও, থার্ডটা মনে করো নেই, তাহলে এই যে দুটো তুমি দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে কনজুগেশন আছে না নেই? তাহলে এদের দুজনের মধ্যে কোনো কনজুগেশন তুমি দেখতে পাচ্ছ না। কেন? কারণ এটা অল্টারনেটিভ পাই বন্ড নয়, তাহলে এখানে নো কনজুগেশন, তাই না? নো কনজুগেশন। কিন্তু দেখো এই দুটোর মধ্যে তুমি খেয়াল করো, বলো, আছে, তাই না? এই দুটোর মধ্যে অল্টারনেটিভ পাই বন্ড আছে, মানে কনজুগেশন আছে। আবার এই দুটোর মধ্যে দেখো কি আছে? কনজুগেশন আছে। তার মানে দেখো তুমি তিনটে পাই গ্রুপ তুমি দেখতে পাচ্ছ এখানে, যেখানে এটাকে যদি আমি 1 নম্বর, এটা যদি আমি 2 নম্বর, এটাকে যদি আমি 3 নম্বর বলি, তাহলে 1 আর 2 এর মধ্যে কোনো কনজুগেশন নেই। তাহলে যেটা দেখো প্রথমত পয়েন্টগুলো মেলাও,
প্রথম পয়েন্ট বলছে প্রেজেন্স অফ 3 পাই গ্রুপস, সেটা পাই বন্ড হতে পারে, পাই নেগেটিভ চার্জ হতে পারে, লোন পেয়ার হতে পারে। তো আমাদের এখানে এই এক্সাম্পলে পাই বন্ড দিয়ে আছে, মানে তিনটেই পাই বন্ড, তাহলে তিনটে পাই গ্রুপ প্রেজেন্ট, তাহলে প্রথমটা স্যাটিসফাইড। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো, তিনটে পাই গ্রুপসের মধ্যে বলছে দুটো টু আর নট ইন কনজুগেশন। টু আর নট ইন কোন দুটো? 1 নম্বর আর 2 নম্বর, এরা দুজন কনজুগেশনে নেই, তাহলে 2 নম্বর পয়েন্টটাও মিলে গেল। এবার 3 নম্বর পয়েন্ট যেটা বলছে অ্যান্ড বোথ গ্রুপস শুড বি ইন কনজুগেশন উইথ আদার গ্রুপস, মানে পাই আদার থার্ড, মানে এই যে 1 আর 2 যে বোথ গ্রুপস, এরা আবার দুজনেই থার্ড গ্রুপের সঙ্গে কনজুগেশনে আছে, অবশ্যই আছে। তারপরে তিনটেই হচ্ছে এখানে মিলে যাচ্ছে, তার মানে এই যে মলিকিউলটা এখানে ক্রস কনজুগেশন দেখাবে, এই মলিকিউলটা ক্রস কনজুগেশন দেখাবে। এটা বুঝতে পারলে না বলো আগে। তারপরে ক্রস কনজুগেশন দেখানোর শর্ত হচ্ছে এইটা। এবার দেখো আরো একটা যদি আমি এক্সাম্পল আমি নিই, খেয়াল করো, ধরো এই সিস্টেমটাকে দেখো, এই যে মাঝখানে যে ইথারাল অক্সিজেনটা আছে, এখানে দুটো লোন পেয়ার আছে, তাই না, sp3 হাইব্রিডাইজড। আচ্ছা এবার বলো এইখানে ক্রস কনজুগেশন প্রেজেন্ট নাকি প্রেজেন্ট নয়? আচ্ছা প্রথম পয়েন্ট যেটা, সেটা মিলছে কি মিলছে না? দেখো প্রথম পয়েন্টে বলছে তিনটে পাই গ্রুপ থাকতে হবে, দেখো দুটো পাই বন্ড আছে আর একটা কি আছে, লোন পেয়ার টাইপ আছে, তাহলে তিনটে আছে কিনা? তাহলে তিনটে আমাদের পাই গ্রুপ সেখানে প্রেজেন্ট। এবার দেখো এই দুজনের মধ্যে কনজুগেশন আছে কিনা? এই দুজনের মধ্যে কোনো কনজুগেশন নেই পরস্পর, কারণ মাঝখানে আবার একটা অন্য অ্যাটম রয়েছে, তাহলে এই দুটো পাই বন্ড দুটো কনজুগেশনে নেই, মানে ওরা অল্টারনেটিভ পাই বন্ড নয়, তাহলে কনজুগেশনে নেই। কিন্তু যদি আমি এই পাই বন্ড আর এই লোন পেয়ারকে ধরি, তাহলে অবশ্যই এখানে কনজুগেশন আছে। আবার যদি এখান থেকে এটাকে ধরি, তাহলে এখানেও কনজুগেশন আছে। তার মানে এইটা, এই পাই বন্ড আর এই লোন পেয়ার, এখানে কনজুগেশন আছে, এই পাই বন্ড আর এই লোন পেয়ারে কনজুগেশন আছে, এখানে কোনো কনজুগেশন, নো কনজুগেশন। বুঝতে পেরেছ? তাহলে এটাকে কি বলা হবে? ক্রস কনজুগেশন বলা হবে কিনা? এটাকে ক্রস কনজুগেশন বলা হবে। তাহলে এখানে ক্রস কনজুগেশন প্রেজেন্ট। তাহলে আমরা আগে শিখে নিচ্ছি যে কোথায় কোথায় ক্রস কনজুগেশন আছে কি নেই। আচ্ছা আরো একটা এক্সাম্পল, সিম্পলি তোমরা জাস্ট উত্তর দেবে, এখানে আর বলার কিছু নেই। এখানে ক্রস কনজুগেশন প্রেজেন্ট অর নট? অবভিয়াসলি প্রেজেন্ট। বাকিটা রেসপন্স করো। ক্রস কনজুগেশন এখানে কি প্রেজেন্ট, কারণ কি এখানে সে একই গর্ভ, দুটো পাই আর লোন পেয়ার আছে, তাহলে এখানে ক্রস কনজুগেশন প্রেজেন্ট। আচ্ছা যদি আমরা এটা বলি, এটা যদি বলি এটা ক্রস কনজুগেশন প্রেজেন্ট অর নট, তাতে দুটো ফিনাইল রিং এর মধ্যে কিন্তু কোনো কনজুগেশন নেই, কিন্তু এই ফিনাইলের সঙ্গে এই পাই বন্ডের কনজুগেশন আছে, এই ফিনাইল সঙ্গে এই পাই বন্ডের কনজুগেশন আছে, তাহলে এটাও ক্রস কনজুগেশন প্রেজেন্ট। ঠিক আছে, তারপর এটাকেও আমরা বলতে পারি, এটা বলো। তাহলে এখানেও দেখো এদের দুজনের মধ্যে কোনো কনজুগেশন নেই, কিন্তু এদের দুজনের মধ্যে কনজুগেশন আছে, এদের দুজনের মধ্যে কনজুগেশন আছে, তাহলে এটাও ক্রস কনজুগেশন। তাহলে বোঝা গেল ক্রস কনজুগেশন ব্যাপারটা কি। এবার এই ক্রস কনজুগেশন যে ব্যাপারটা বুঝলাম,
এটার সঙ্গে নর্মাল কনজুগেশন যে ব্যাপারটা, এটা একটু তুলনা করে নেওয়া যাক। নর্মাল যে কনজুগেশন, যেমন আমরা এই ক্ষেত্রে আমরা দেখছিলাম, এই ক্ষেত্রে নর্মাল কনজুগেশন যেটা তুমি দেখতে পাচ্ছ, এই নর্মাল কনজুগেশনের সঙ্গে ক্রস কনজুগেশনের একটা সম্পর্ক তৈরি করতে চাইছি, যে কি তাদের সম্পর্ক আছে বা কি তুলনা আছে। তো তার জন্য আমরা পড়বো যে এফেক্ট অফ, হ্যাঁ আচ্ছা, এবার আমরা ডিসকাস করব এফেক্ট অফ ক্রস কনজুগেশন। এফেক্ট অফ ক্রস কনজুগেশন, এটা আমরা একটু ডিসকাস করে নেব। আচ্ছা, এফেক্ট অফ ক্রস কনজুগেশনে আমরা ওই প্লেন কনজুগেটেড আর ক্রস কনজুগেটেড সিস্টেম, এই দুটোর মধ্যে একটা ডিসকাস করে নেব, এটা একটা তুলনা করে দেখব। ধরো এইটাকে আমরা প্লেন, এখানে কি ক্রস কনজুগেশন আছে? কারণ এখানে তিনটে পাই গ্রুপ সি নেই, তাই না? তাহলে এটা নর্মাল কনজুগেশন। আচ্ছা, আর আরেকটা আমি এখানে নিচ্ছি ক্রস কনজুগেটেড সিস্টেম। এখন এই দুটো সিস্টেমে যদি আমি কনজুগেশন খুঁজতে যাই, তাহলে আমরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করতে হবে বা রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হবে, তাহলে সেইগুলো মিলিয়ে অ্যাকচুয়ালি দেখবো যে কনজুগেশন আছে কি নেই। দেখো, যদি আমরা এই প্রথম মলিকিউলটার এই প্রথম মলিকিউলটার কনজুগেশন খুঁজতে যাই, তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম হতে পারে না যে এটা এই দিকে গেল আর এটা এই দিকে গেল, তাহলে এটা একটা হলো, অথবা উল্টোটা হতে পারে, এটা এই দিকে গেল, এটা এই দিকে গেল। তাহলে দুটো স্ট্রাকচার হতে পারে, দুটোর ক্ষেত্রেই মাঝখানে পাই বন্ড হবে, কিন্তু প্লাস মাইনাস সাইনটা অপোজিট হবে। ক্লিয়ার? দেখো তো, এটা এটা ঠিক আছে? এটাই তো ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে, নাকি এছাড়া আর কিছু হবে? আচ্ছা, এইবার দেখো, এইটা হচ্ছে কনজুগেশন হয়ে গেল। এবার যদি আমি সেকেন্ডটার কনজুগেশন দেখাতে চাই, তো সেকেন্ডটার কনজুগেশন যদি দেখাতে গেলে আমাকে নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার আমাকে ড্র করতে হবে। সেটা কি কি? দেখো, খেয়াল করো, আমরা যদি নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার ড্র করতে চাই, তাহলে দেখো আমি বিভিন্ন ক্যানোনিক্যাল স্ট্রাকচার করছি। দেখো, খেয়াল করো, মানে এটা এখানে গেল, এটা খুললো, তার মানে এটা ধরো মনে করো এইরকম একটা হলো, তোমরা মিলিয়ে নাও, দেখো এটা ঠিক আছে নাকি। ঠিক আছে, এটা একটা, এখানে একটা পজিটিভ হবে। আচ্ছা, এবার এটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে উল্টোটা হবে। হ্যাঁ, এটা একদিকে হয়ে গেল। আচ্ছা, এবার যদি ডান দিকটা আমি দেখি, তাহলে এদিকটা আমার যা ছিল ছিল, এখানে আমার ডবল বন্ড হলো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর আরেকটা হচ্ছে এটা যা ছিল ছিল, এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখো তো মিলছে কিনা? ঠিক আছে, মানে তুমি যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি দাও, তাহলে কনজুগেশনটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে আছে? এসি আর বিসির মধ্যে কনজুগেশন আছে। এ আর বি এর মধ্যে কি কনজুগেশন আছে? তাহলে এ আর বি এর মধ্যে কোনো ক্যানোনিক্যাল তৈরি হবে না কনজুগেশন। তাহলে আমাদের যা করতে হবে এ আর সি আর বি আর সি এর মধ্যে, তো এ আর সি এর মধ্যে যে কনজুগেশন সেটা হচ্ছে এইটা, আর বি আর সি এর মধ্যে এইটা। তাহলে আমরা যদি বলি, তাহলে এই পাঁচটা কনজুগেশন পসিবল, তাই না? এই পাঁচটা কনজুগেশন পসিবল, 1 2 3 4 5। এখানে যদি আমি দেখি, তাহলে এখানে 1 2 3, তিনটে কনজুগেশন পসিবল।
এই তাহলে আমাদের হলো একটা হচ্ছে নর্মাল কনজুগেশন আর একটা হচ্ছে ক্রস কনজুগেশন, ঠিক আছে? তাহলে নর্মাল কনজুগেশন এবং ক্রস কনজুগেশন হয়েছে এটা। এবার তোমাকে ঠিক এখান থেকে আমি একটা কোশ্চেন যদি করি যে ধরো মনে করো এটা C1 এটা C2, ঠিক ওই C1 C2 এখানে কোথায় আছে? এটা C1 এটা C2, ওকে? আর এইটাকে C3 এটা C4 বলছি, এবং C1 C2 এটা যদি হয় এখানে ক্রস কনজুগেশনে কোনটা C3 কোনটা C4 হবে একই রকম ভাবে অ্যানালোগাস? হ্যাঁ, C3 C4, কারণ এটা আমি C3 C4 বলবো না বিয়েরটা, কারণ হচ্ছে ওটা কনজুগেশনে নেই, তাই না? আচ্ছা, তাহলে C3 C4 এটা হলো। এখন তোমাকে আমি প্রশ্ন করছি যে দুটো যে কনজুগেশন টাইপ হলো, একটা নর্মাল কনজুগেশন একটা ক্রস কনজুগেশন, দুটো কনজুগেশনে C1 C2 ডাবল বন্ড ক্যারেক্টার, এইটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা কোথায় বেশি আছে কোথায় কম আছে এটা বলতে পারবে? ডাবল বন্ড ক্যারেক্টার কোথায় বেশি কোথায় কম, কোনটার মধ্যে? বুঝতে পারছো? মানে ক্রস নাকি নর্মাল? মানে আমি যদি এটাকে এ সিস্টেম বলি আর এটাকে যদি আমি বি সিস্টেম বলি, তাহলে এ আর বি এর মধ্যে কোন মলিকিউলটাতে ডাবল বন্ড C1 C2টা বেশি আছে? ডাবল বন্ড ক্যারেক্টার বেশি আছে, কোনটায় বেশি আছে? সেকেন্ড এরটা বলছো, তাই তো, বি। আচ্ছা, কি করে চেক করছো? হুম হুম একটা ডাবল বন্ড, তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে যেখানে দুটো সিঙ্গেল বন্ড আর একটা ডাবল বন্ড, তাই না? আমরা আমরা খেয়াল করছি কোন জায়গাটা C1 C2, তো তিনটে যদি আমরা C1 C2 দেখি এখানে তিনটে স্ট্রাকচারের মধ্যে একটাতে কেবলমাত্র ডাবল বন্ড আছে, তাই না? আর এখানে যদি খেয়াল করি তাহলে এখানে পাঁচটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে, তার মধ্যে দেখো পাঁচটা ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মধ্যে তিনটেতে ডাবল বন্ড আছে, তার মানে এটা এখানে কত ডাবল বন্ড? C1 C2 তে 3/5, আর এখানে C1 C2 তে 1/3, তাই না? ঠিক তো? তিনটের মধ্যে একটাতে আছে ডাবল বন্ড, এখানে পাঁচটার মধ্যে তিনটে আছে, তাহলে কোনটাতে ডাবল বন্ড ক্যারেক্টার বেশি আছে? দ্বিতীয়টা। তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি ডাবল বন্ড ক্যারেক্টার বি গ্রেটার দেন এ আছে, মানে ক্রস কনজুগেটেড সিস্টেমে C1 C2 ডাবল বন্ড ক্যারেক্টার বেশি আছে। তাহলে C1 C2 ডাবল বন্ড যদি ওই জায়গাটা বেশি থাকে তার মানে কি ওই ডাবল বন্ডটা কনজুগেশনে পার্টিসিপেশন কম করছে? ইয়েস অর নো? ডাবল বন্ড যেখানে বেশি থাকে, ডাবল বন্ড যেখানে পার্মানেন্ট, তার মানে সে ডিলোকালাইজ সেখানে কি করছে? কম করছে না? তার মানে ডাবল বন্ড ক্যারেক্টার C1 C2 তে বেশি আছে কোন ক্ষেত্রে? ক্রস কনজুগেশনে। তো ক্রস কনজুগেশনে যদি ডাবল বন্ড ক্যারেক্টার C1 C2 তে বেশি থাকে তাহলে C1 C2 ওই ডাবল বন্ডটা ডিলোকালাইজ করছে না কোন ক্ষেত্রে? কম করছে ক্রস কনজুগেশনে। তাহলে ক্রস কনজুগেশনে যদি আমরা ডিলোকালাইজেশন বলি C1 ডাবল বন্ড C2 ডিলোকালাইজেশন, তাহলে সেটা কোথায় বেশি করছে, এ না বি? এতে বেশি করছে। তাহলে C1 C2 ডিলোকালাইজেশন সেটা এতে বেশি করছে। এবারে C1 C2টাই অ্যাকচুয়ালি আবার দেখো একই রকম ভাবে আমরা এটাও তো বলতে পারি এটাও যা ওটাও তাই তো, মানে বি বন্ড যেটা বি বন্ড আর বি বন্ড যেটা সেটা এ বন্ড সেম তো, ক্রস কনজুগেশনে সেম বিহেভিয়ার দেখাবে, সেম। আচ্ছা, এবার দেখো C3 C4 যদি কম্পেয়ার করি, কারণ C3 C4টা আবার দেখো C1 C2 এর সঙ্গে কনজুগেশন আছে, তো এটাকে আমরা যদি আমরা দেখি তাহলে দেখো এবার C3 C4 ডাবল বন্ড ক্যারেক্টার,
সেটা কোনটায় বেশি আছে বলো? C3C4 ডবল বন্ড, এটা C1C2 ডবল বন্ড। হ্যাঁ দেখা যাক, C3C4 ডবল বন্ড সেটা কোনটা বেশি আছে বলো? দেখো C3C4 এ ডবল বন্ডটা দেখো, এটা কি আছে 1/3, তো আবার এখানে 1/3। এবার এখানে 5টা যে স্ট্রাকচার আছে তার মধ্যে ডবল বন্ড কোনো C3C4 এ প্রথম স্ট্রাকচারটাতে আছে, আর আর কোনোটাতে আছে? প্রথমটাতে আছে, আর কোথায় ডবল বন্ড আছে? নেই। তাহলে 1/5, তাই না? বুঝতে পারছো? তাহলে C3C4 যদি আমি কম্পেয়ার করি, তাহলে ক্রস কনজুগেশন আর নর্মাল কনজুগেশনের ক্ষেত্রে কোথায় ডাবল বন্ড বেশি আছে? হ্যাঁ, তার মানে এ গ্রেটার দ্যান বি। তাহলে এটা হলো, তাহলে যত কনজুগেশন ডবল বন্ড ক্যারেক্টার বেশি হবে তার মানে সে ডিলোকালাইজ করেনি। তাহলে C3C4 ডিলোকালাইজেশন যদি বলি আমি, তাহলে সেটা কোথায় বেশি আছে? বি গ্রেটার দ্যান এ, বি গ্রেটার দ্যান এ। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ বলো। আসবো 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 আসবো, হ্যাঁ ওই ব্যাপারটাই আসবো, ওইটাই আসতে চাইছি অ্যাকচুয়ালি। তো দেখো আমরা যদি ওই সিস্টেমটাকে ক্রস কনজুগেশনটাকে আমরা দেখাই, তাহলে এইরকম যে জিনিসটা আমরা এঁকেছি, এই যে তার মধ্যে দেখো যেটা হচ্ছে এ আর বি, এ আর বি, এই যে এ আর এটা হচ্ছে বি, এই এ আর বি এই দুজনের কনজুগেশন কি হচ্ছে? কমছে না বাড়ছে? কনজুগেশনের ফলে ইলেকট্রন ডেন্সিটি কমছে না বাড়ছে? মানে কনজুগেশন বাড়ছে না কমছে? যদি নর্মাল কনজুগেশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ক্রস কনজুগেশনে এই দুটো ডাবল বন্ডের অবস্থা কি? অ্যাকচুয়ালি এই যে দুটো তুমি বলছো এটা কিন্তু C1C2, মাইন্ড ইট, তাই না? C1C2 তো। হুম। হ্যাঁ, কনজুগেশন কথা বলছি আমি। কনজুগেশন বা ডিলোকালাইজেশন কি হবে ক্রসে? কমে যাবে না? এটা কমে যাচ্ছে, এখানেও তাই একই গল্প, সিমিলার, এখানেও কনজুগেশন কমে যাবে। কিন্তু যদি আমরা এই সিস্টেমটাকে বলি, এইটা এখানে কনজুগেশন কি হচ্ছে? তাই বাড়ছে, মানে কিসের রেসপেক্টে করছি বলো তো? নর্মাল কনজুগেশন রেসপেক্টে আমাদের যে কম্প্যারিজন, সেখানে দেখো যে থার্ড যে যে পাই বন্ড সেটার কনজুগেশন কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু 1 আর 2 যেটা সেটা কিন্তু কনজুগেশন কমে যাচ্ছে। বুঝতে পারছো? এটা বোঝাতে পারছি? তাহলে এবার দেখো, তাহলে এইটা হলো বলার ছিল যে নর্মাল কনজুগেশনে তোমার কোনো একটা সিস্টেমে যতটা কনজুগেশন থাকে, কারণ ক্রস কনজুগেশন যখন হবে তখন ক্রস কনজুগেশনে যে দুটো স্পিসিসের মধ্যে কনজুগেশন নেই, মানে ভালো করে শোনো, ক্রস কনজুগেশনে এই যে দুটো স্পিসিসের মধ্যে কনজুগেশন নেই, তো তাহলে এদের কনজুগেশন কি হবে? ডিক্রিজ করবে। আর যাদের সঙ্গে দেখো কমন কনজুগেশন আছে, এটা এবং এটা, তার মানে এ মাঝখানে যে আছে সে দুটোর ফায়দা নিচ্ছে, মানে দুই দিকের, তুমি যেটা বলতে চাইছিলে আর কি, দুই দিকের সুযোগটা নিচ্ছে, তার মানে কি ওর কনজুগেশন কি হয়ে যাবে? বেশি হবে। কিন্তু যারা টার্মিনালে যে দুটো তুমি দেখতে পাচ্ছ, মানে 1 আর 2, তারা যেহেতু দেখো পার্শিয়ালি কনজুগেশন করছে, মানে দেখো এটা যদি আমি 1 নম্বর নাম্বার দিয়ে করি, 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর যদি বলি, তাহলে 1 আর 2 নিজেদের মধ্যে কনজুগেট করছে না,
তাহলে 1 আর 3-এর সঙ্গে শুধু কনজুগেশন, কিন্তু 1 আর 3-এর মধ্যে কনজুগেশনে 3 আবার শুধুমাত্র 1-এর সঙ্গে কনজুগেশন করছে না, সে 2-এর সঙ্গেও বিজি। তাহলে যেহেতু 3 নাম্বারটার দুই দিকে কন্ট্রোল করতে হচ্ছে, তাহলে 3 নাম্বারটা তো বড়, মানে 3 নাম্বারটা তো সব দিকেই কনজুগেট করছে, মানে ওর কনজুগেশন তো হাই হয়ে যাবে। কিন্তু একটা যেহেতু পুরোপুরি 3 নাম্বারের উপর নির্ভরশীল, তাহলে আবার 3 নাম্বার আবার 2 নম্বরের সঙ্গেও বিজি, তাহলে 1 নম্বরের উপর সময় কম দেবে। তাহলে 1 নম্বর উপর যদি সময় কম দেয় বা ওর সঙ্গে যদি কনজুগেশনে কম যায়, তাহলে 1 নম্বর কনজুগেশন কি হয়ে যাবে, ডিক্রিজ করবে। ঠিক একই রকমভাবে 2 নম্বর পাই বন্ড যেটা, তারও ক্ষেত্রে কনজুগেশন ডিক্রিজ করে যাবে, কারণ 2 নম্বরটা শুধুমাত্র 3 নম্বরের সঙ্গে কনজুগেশনে আছে। এবার 3 নম্বর আবার 1 নম্বরের সঙ্গে বিজি কিছুক্ষণ, তাহলে 2 নম্বরকে টাইম কম দেবে, তাহলে 2 নম্বরও এখানে কি হবে, বঞ্চিত হবে, মানে সেক্ষেত্রেও কনজুগেশন তার ডিক্রিজ করবে। কিন্তু 3 নম্বর যেহেতু দুই দিকেই তার সুযোগটা আছে, তাই জন্য 3 নম্বরের কনজুগেশনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে ক্রস কনজুগেশন। এবার ক্রস কনজুগেশন এটা হলো। এবার নেক্সট আমরা করব হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন। এক্সটেন্ডেড কনজুগেশন, আচ্ছা এক্সটেন্ডেড কনজুগেশন মানে কিছুই না, জাস্ট ধরো মনে করো এই রকম সিস্টেম আছে মনে করো। এবার এই রকম সিস্টেমে তুমি দেখো এখানে এটা এখানে ডিলোকালাইজ করবে, এটা এখানে ডিলোকালাইজ করবে, এটা এখানে ডিলোকালাইজ করবে, এটা এখানে ডিলোকালাইজ করবে। তাহলে দেখো অ্যাট এ টাইম সবারই ডিলোকালাইজেশন কি সেম না, সবাই ডিলোকালাইজ করছে, তাহলে কেউ তো বঞ্চিত নয় ক্রসের মতো। তাহলে এখানে সবকটা পাই ইলেকট্রন লঙ্গার ডিলোকালাইজ করছে, ফলে দেখো এই ডিলোকালাইজেশন যত বাড়বে এইটাকে বলা হবে এক্সটেন্ডেড কনজুগেশন। এবার এই এক্সটেন্ডেড কনজুগেশনের যে পি অরবিটালগুলো থাকে এরা সবাই কি থাকে, প্যারালাল, এবং তারা এক্সটেন্ডেড। ফলে যেটা হবে এখানে এক্সটেন্ডেড কনজুগেশন দেখা যাবে, এবং যেটা হয় স্টেবিলিটি যেটা হবে সেটা এক্সটেন্ডেড কনজুগেশনের সবচেয়ে বেশি হবে। এক্সটেন্ডেড কনজুগেশনের সবচেয়ে বেশি হবে দেন ক্রস কনজুগেশন। কারণ ক্রস কনজুগেশনের ক্ষেত্রে 1 আর 2 যে পাই বন্ড আছে ওরা কি হচ্ছে, কনজুগেশন কম হচ্ছে, কিন্তু 3টার বেশি হচ্ছে। তাহলে যদি ওখানে কনজুগেশন কিছুটা বাধাপ্রাপ্ত হয়, দেখো ক্রসে কিছুটা কনজুগেশন বাধাপ্রাপ্ত হচ্ছে, তো ফলে ক্রস কনজুগেশনের স্টেবিলিটি এক্সটেন্ডেড কনজুগেশনের থেকে কম হবে। এটা ক্লিয়ার? এবার যদি তোমাকে বলি ক্রস কনজুগেশনের সঙ্গে আবার নর্মাল কনজুগেশন কম্পেয়ার করি, তাহলে কার স্টেবিলিটি বেশি হবে? ক্রস কনজুগেশন। কারণ তুমি দেখতেই পাচ্ছ নর্মাল কনজুগেশনে তুমি 3টে ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাও, এখানে কিন্তু 5টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাচ্ছ। তো নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার বাড়ছে এবং তার কনজুগেশন সংখ্যাটাও বাড়ছে, মানে নাম্বার অফ কনজুগেশন বাড়ছে মানে কনজুগেশন সংখ্যাটাও বাড়ছে। ফলে ক্রস কনজুগেশন এগেইন আবার নর্মাল কনজুগেশন বা লেস কনজুগেশনের যেটা নর্মাল কনজুগেশনের থেকে বেশি স্টেবল হবে, নর্মাল কনজুগেশনের থেকে বেশি স্টেবল হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের স্টেবিলিটি যদি দেখি তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন সবচেয়ে বেশি স্টেবল, তারপর ক্রস কনজুগেশন, তারপর নর্মাল কনজুগেশন। এক্সটেন্ডেড মানে কি, যেটা হচ্ছে এইরকম, তাহলে এর স্টেবিলিটি সবচেয়ে বেশি। ক্রস মানে কি, এরকম, আর নর্মাল মানে হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটাতে আমরা বুঝলাম যে এক্সটেন্ডেড কনজুগেশন ইজ মাচ মোর স্টেবলার দেন ক্রস, অ্যান্ড ক্রস ইজ এগেইন স্টেবলার দেন নর্মাল কনজুগেশন। এটা বোঝা গেল?
তাহলে নেক্সট হচ্ছে যেটা করব এবার, আমাদের লাস্ট যেটা বাকি রয়েছে কনজুগেশনের এখান থেকে আরেকটা টাইপ, দ্যাট ইজ কল্ড হোমো কনজুগেশন। দ্যাট ইজ কল্ড হোমো কনজুগেশন। এটা সিএসআইআর নেটের তো খুব ফেভারিট কোশ্চেন, এখান থেকে দেয় সিএসআইআর নেটে হোমো কনজুগেশন। আচ্ছা, হোমো কনজুগেশন কিছুই না, জাস্ট সিম্পল এইটুকু মনে রাখো, ছোট্ট একটা টপিক। ধরো মনে করো এরকম একটা সিস্টেম যেখানে এই দুটো পাই বন্ড আছে, এটা কনজুগেশন আছে না নেই? এই দুটো পাই বন্ড কনজুগেশন আছে না নেই? আচ্ছা, তাহলে এই যে কনজুগেশন আছে, এরা এই মলিকুলটা প্ল্যানার না প্ল্যানার নয়? পাই অরবিটালগুলো ঠিক আছে, প্ল্যানার। এবার এই যে দুজন আছে এরা কনজুগেশনে আছে, সুন্দর, তাহলে এর একটা স্টেবিলিটি আছে। কিন্তু যখনই তুমি এর সঙ্গে একটা এইরকম একটা সিস্টেম জুড়ে দেবে, যেটা কিনা প্রথম যে রিং 5 মেম্বার তার সঙ্গে সেকেন্ড রিংটা পারপেন্ডিকুলার, বুঝতে পারছো? প্রথম রিংটা যে প্লেনে আছে, সেকেন্ড রিংটা ঠিক তার 90 ডিগ্রিতে আছে, পারপেন্ডিকুলার আছে, বা 90 ডিগ্রি না হলেও মানে আউট অফ প্লেন আছে। কারণ এই যে কার্বনটা আছে, এই কার্বনটার হাইব্রিডেশন কত? sp3। তাহলে sp3 তো কখনোই প্ল্যানার নয়, টেট্রাহেড্রাল। তো টেট্রাহেড্রাল যদি হয় তাহলে চারটে বন্ড কখনো প্লেনে থাকবে না। এই দুটো বন্ড যে যদি আমি প্লেনে ধরি, তাহলে এই দুটো বন্ড কি হবে? আউট অফ প্লেন হবে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। তো এই ধরনের সিস্টেমকে আমরা কনসিডার করব হোমো কনজুগেশনের ক্ষেত্রে। বলো, এই যে সিস্টেমটা আমি, এই যে মলিকুলটা আমি ড্র করলাম, এখানে এক্সটেন্ডেড কনজুগেশন আছে না নেই? নেই। কেন? কারণ এখানে চারটে পাই বন্ড তো নিশ্চয়ই আছে, কিন্তু পাই বন্ডগুলো অল্টারনেটিভ পাই বন্ড নয়, কারণ পাঁচখানে একটা কার্বন আছে যেটা sp3 হাইব্রিডাইজড। তাহলে sp3 হাইব্রিডাইজড হলে এই যে দুটো পাই বন্ড তুমি দেখতে পাচ্ছ আর এই যে দুটো পাই বন্ড দেখতে পাচ্ছ, এদের দুজনের মধ্যে কোনো রকম কনজুগেশন নেই। তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন নেই। কি হবে না, এদের নিজেদের মধ্যে ওই যে 1,3 ডাইন সিস্টেমের মতো দুটো রিংয়ে আলাদা আলাদাভাবে কনজুগেশন আছে। তাহলে দুটো রিংয়ে আলাদা আলাদাভাবে কনজুগেশন মানে কি? মানে প্রথম রিংয়ে যে দুটো পাই বন্ড আছে তারা এরকম ভাবে এটা কনজুগেট করছে, বা এটাকে আলাদাভাবে বলা যেতে পারে এটা এইভাবে কনজুগেট করছে। তাহলে এরা আলাদা আলাদাভাবে কনজুগেট করছে দুটো রিংয়ে, কিন্তু এদের মধ্যে কোনো এক্সটেন্ডেড কনজুগেশন নেই। এবার এই যে ঘটনাটা, এই রকম যারা সিস্টেম দেখায় এদের ক্ষেত্রে হোমো কনজুগেশনটা দেখা যায়। কিরকম হোমো কনজুগেশন দেখা যায়? দেখো, আমি ছবিটা যদি আবার ড্র করি বড় করে, এটা দেখো, এই যে ছবিতে তুমি যে সিস্টেমটা আমি ড্র করলাম, একই ছবি আমি আবার আঁকলাম, এখানে এইখানে কনজুগেশনটা আছে, পরিষ্কার? এখানে কনজুগেশনটা আছে, কিন্তু এই কনজুগেশনটা দেখো, যদি আমার এই পার্টটা না থাকতো তাহলে নর্মালি কনজুগেশন হতো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই যে গ্রুপটা, সেকেন্ড গ্রুপটা যখন একটা সেকেন্ড রিংটা যখন ওইখানে রয়েছে, তাহলে দেখো যেহেতু দুটো রিং আউট অফ প্লেনে আছে একে অপরের থেকে, তাহলে এদের যে পি অরবিটালগুলো রয়েছে, এই যে পি অরবিটালগুলো রয়েছে, এই পি অরবিটালগুলো কি প্যারালাল কি হবে এই সেকেন্ড রিং এর সঙ্গে? সেকেন্ড রিং এর সঙ্গে প্রথম রিং এর পি অরবিটালগুলো কি প্যারালাল হবে? হবে না, কারণ মলিকিউলটাই তো আউট অফ প্লেন আছে, তাহলে তার পি অরবিটালগুলো আউট অফ প্লেন হয়ে যাবে, তার মানে ওর সঙ্গে প্যারালাল আর থাকছে না। এখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, এই যে কনজুগেশনটা যেটা প্রথম রিংয়ে হবে, সেটা কি হয়, সেকেন্ড রিংয়ের যে পাই ইলেকট্রন রয়েছে, এই সেকেন্ড রিংয়ের পাই ইলেকট্রন দ্বারা এ বাধাপ্রাপ্ত হয়, মানে এখানে একটা ইলেকট্রনিক রিপালশন তৈরি হয়। তার ফলে কি হয়, ধরো এই যে প্রথম যে চারটে পাই অরবিটাল দেখতে পাচ্ছ, পি অরবিটাল দেখতে পাচ্ছ, এদের যদি আমি 1,3 বিউটাডাইন সিস্টেম, এটা তো 1,3 বিউটাডাইন সিস্টেমের যদি আমি এমও ড্র করি, তাহলে কটা এমও হয় দেখবে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে সেমিস্টার 2তে বা 1-এ পড়েছো, চারটে হয়, পাই 1,
কারণ কি কটা অ্যাটমিক অরবিটাল রয়েছে এখানে, পাই অ্যাটমিক অরবিটাল কটা রয়েছে? চারটে পাই অ্যাটমিক অরবিটাল রয়েছে, পি অরবিটাল রয়েছে। আমরা জানি যে কটা অ্যাটমিক অরবিটাল সে কটা কি হয়, মলিকুলার অরবিটাল। তো এই চারটে যে কনজুগেশনে যে পাই অরবিটালগুলো রয়েছে, এই চারটে অ্যাটমিক অরবিটাল মিলিয়ে চারটে এমও তৈরি করবে, যার বেরি সেন্টার হবে এখান দিয়ে যাবে। আর এই যে দুটো হবে এরা কি হবে, বন্ডিং এমও, আর এরা কি হবে, অ্যান্টি বন্ডিং এমও। এবার চারটে যে পি অরবিটাল রয়েছে সেখানে ইলেকট্রন সংখ্যা কত, পাই ইলেকট্রন সংখ্যা দুটো দুটো করে চারটে। তো চারটে ইলেকট্রন কোথায় বসবে, এখানে দুটো, এখানে দুটো। এইটা হচ্ছে এমও অফ 1,3-বিউটারাইন সিস্টেম, 1,3-বিউটারাইন সিস্টেম। এমও অফ 1,3-বিউটারাইন সিস্টেমের এটা হয় পাই এমও অফ 1,3-বিউটারাইন সিস্টেম। এবার এই পাই এমও অফ 1,3-বিউটারাইন সিস্টেমে দেখো বন্ডিং এমোর যে এনার্জিটা আছে এটা তোমার এনার্জি অ্যাক্সিস। এবার যখনই দেখো এই পাই 1,3-বিউটারাইন সিস্টেম, সেটা রিং হোক বা ওপেন হোক, এখানে রিং দেখতে পাচ্ছ, তো এই রিংয়ের সঙ্গে দেখো আর একটা রিং আছে যেটাও 1,3-বিউটারাইন সিস্টেম কন্টেন্ট করছে। কি হবে, এর যে পাই ইলেকট্রনগুলো রয়েছে, এই পাই ইলেকট্রনগুলো এর পাই ইলেকট্রনকে রিপালশন করবে। বুঝতে পারছো কি বলছি? সেকেন্ড যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনটা প্রথম পাই ইলেকট্রন ক্লাউডকে ডিস্টার্ব করবে, ফলে এদের যে হোমোগুলো আছে এই হোমোগুলো কি হবে, রেজড হয়ে যাবে এনার্জেটিক্যালি, এর হোমোগুলো রেজড হয়ে যাবে। তার মানে ইলেকট্রনগুলো এখন এখানে হয়ে যাবে এনার্জি অফ হোমো। হোমো মানে একটাই দেখাবো, মানে হোমোটা জাস্ট এটা হোমো দেখালে হয়ে যাবে, বন্ডিং এমোটা দুটোই উপরে উঠে যাবে, কিন্তু হোমোটা তাহলে ফোকাস যদি করি তাহলে এনার্জি অফ হোমো ইজ রেজড ডিউ টু ইলেকট্রনিক রিপালশন অফ সেকেন্ড রিং পাই ইলেকট্রন ক্লাউড। বুঝতে পারছো কি বলছি? যখন এই যে সেকেন্ড রিং যেহেতু যে পাই ইলেকট্রন ক্লাউডটা রয়েছে এটা যেহেতু আউট অফ প্লেনে রয়েছে, এই পাই ইলেকট্রনগুলো প্রথম ইলেকট্রনগুলোকে ডিস্টার্ব করবে, প্রথম রিংয়ের ইলেকট্রনগুলোকে, ফলে প্রথম রিংয়ের ইলেকট্রনগুলো কনজুগেশনে বাধাপ্রাপ্ত হবে, এনার্জি রেস্ট হয়ে যাবে। এনার্জি রেস্ট হয়ে গেল মানে সিস্টেম আনস্টেবল বা লেস স্টেবল হয়ে যাবে, লেস স্টেবল হয়ে যাবে, তাই না? লেস স্টেবল হয়ে যাবে তার মানে কি হয়ে যাবে, এনার্জি বেড়ে যাচ্ছে, মানে এটা এনার্জি বেড়ে যাচ্ছে মানে স্টেবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। এনার্জি বেড়ে যাচ্ছে মানে কনজুগেশন বোথ রিংয়ে কনজুগেশন কি হবে, ডিক্রিজ করবে, আর কনজুগেশন ডিক্রিজ করলে স্টেবিলিটি ডিক্রিজ করবে। বুঝতে পেরেছো? তার মানে এই ধরনের সিস্টেম যখন থাকবে তাদের ক্ষেত্রে হোমো কনজুগেশন দেখতে পাবো। তাহলে প্রথম শর্ত কি, তার মানে এই যে দুটো রিং আছে এরা দুজন আছে আউট অফ প্লেনে, তাহলে এই আউট অফ প্লেনে থাকার জন্য কি হবে, প্রথম রিং দ্বিতীয় রিংকে ডিস্টার্ব করবে, দ্বিতীয় রিং প্রথম রিংকে ডিস্টার্ব করবে কনজুগেশনে, ফলে কনজুগেশন নর্মালি যদি বাইসাইক্লিক না হয়ে মনোসাইক্লিক হতো তাহলে যে কনজুগেশনটা হতো, এখন বাইসাইক্লিক হওয়ার ফলে তার কনজুগেশনটা ডিস্টার্বড হবে। এই ডিস্টার্বড হওয়ার কারণ কি, হোমোটা রেস্ট হয়ে যাচ্ছে, তাই না? হোমো এনার্জি রেস্ট হয়ে যাচ্ছে, আর এই হোমো এনার্জি রেস্ট হওয়ার জন্য কনজুগেশন ডিক্রিজ করে যাচ্ছে, তাই জন্য এই ঘটনাটাকে বলা হয় হোমো কনজুগেশন। এটাকে বলা হয় হোমো কনজুগেশন। বুঝতে পেরেছো? এই বোঝা গেল? তার মানে যেখানে হোমো কনজুগেশন থাকবে সেখানে কনজুগেশন হ্যাম্পার্ড হবে কি হবে না? তার মানে হোমো কনজুগেশন ইজ আ ব্যাড কনজুগেশন, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে আমরা যদি তোমাকে বলি যে এক্সটেন্ডেড কনজুগেশন কেমন কনজুগেশন, গুড না ব্যাড? এক্সটেন্ডেড কনজুগেশন গুড কনজুগেশন? আচ্ছা, যদি আমরা বলি ক্রস কনজুগেশন তাহলে কি হবে? ক্রস কনজুগেশন দেখো ওখানেও হ্যাম্পার্ড হয় না,
ওখানে কনজুগেশন নর্মাল, যে ধরো আমি 1,3 বিউটাডাইনের রেসপেক্টে যদি বিচার করি, তার মানে 1,3 বিউটাডাইনে যে কনজুগেশনটা হবে সেখানে এই 1,3 বিউটাডাইনে কি হবে বলো? দুটো যদি কম্পেয়ার করি তাহলে কি হবে? হ্যাম্পার্ড হচ্ছে তো, ওভারঅল বাড়ছে, কিন্তু ক্রস কনজুগেশনে কি হবে? তাহলে এখানে ওটা কি বলা হবে? ব্যাড কনজুগেশন, কারণ ওখানেও হ্যাম্পার্ড হচ্ছে, ব্যাড কনজুগেশন। আর হোমো কনজুগেশনে কি হচ্ছে? এটাও ব্যাড কনজুগেশন। ওই জন্য দেখো অনেক সময় না এই দুটোকে সিমিলার টাইপ অফ কনজুগেশন বলা হয়, মানে দুজনেই ব্যাড কনজুগেশনের ক্যাটাগরিতে ফেলা হয়, ক্রস এবং হোমো। তার মানে তোমাকে যদি ক্রস কনজুগেশন এবং হোমো কনজুগেশন কনসিডার করতে বলা হয় তাহলে দুটোকে ব্যাড কনজুগেশন বলা হবে অ্যাজ কম্পেয়ার টু এক্সটেন্ডেড কনজুগেশন। তাহলে সবচেয়ে ভালো কনজুগেশন কোনটা? এক্সটেন্ডেড কনজুগেশন, হ্যাঁ, অ্যাজ কম্পেয়ার টু কি? ক্রস অ্যান্ড হোমো। বোঝা গেল? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের জিনিস যেগুলো বলার ছিল এই কনজুগেশনের মাধ্যমে। তাহলে এটা আমাদের শেষ হলো। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে এই যে আমার কনজুগেশন যেটা শেষ হলো, মানে এখান থেকে আমরা ওই রেজোনেন্স, হ্যাঁ রেজোনেন্স, কনজুগেশন অ্যান্ড ডিলোকালাইজেশন, এই যে পার্টটা আমরা পড়ছিলাম একসঙ্গে, এই রেজোনেন্স, কনজুগেশন এবং ডিলোকালাইজেশন পার্টটা আমাদের শেষ হলো। ক্লিয়ার? তাহলে এবার আমাদের হচ্ছে এই পার্টটা থেকে ডিপিপি সলভ করে নিতে হবে। আমরা ডিপিপিটা এবার দু একদিনের মধ্যে দিয়ে দেবো এবং তোমরা সলভ করে ফেলবে। এটা আমাদের ইন্ডাকটিভ এফেক্টের ডিপিপি সলভ হয়ে গিয়েছে। এবার আমরা এই কনজুগেশন, রেজোনেন্স এবং এই পার্টটা, ডিলোকালাইজেশন, এই পার্টটা ডিপিপি সলভ করবো। এবার নেক্সট আমাদের যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে মেসোমেরিক এফেক্ট। হ্যাঁ, মেসোমেরিক এফেক্ট বা এটাকে রেজোনেন্স এফেক্টও বলা হয় অনেক সময়। তো এই মেসোমেরিক এফেক্টটা আমাকে আমাদের ডিসকাস করতে হবে, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে এটাও আমরা বা এইচএসে পড়ে ফেলেছো। তো এটা আমরা এবার আজকে ডিসকাস করবো যে মেসোমেরিক এফেক্ট। এটাকে অল্টারনেটিভলি রেজোনেন্স এফেক্টও বলে। মেসোমেরিক এফেক্টকে অল্টারনেটিভলি রেজোনেন্স এফেক্টও বলে। ঠিক আছে, এটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট এই জিনিসটা কি আগে বুঝতে হবে। দেখো, ধরো একটা সিস্টেম আমি নিলাম, মনে করো অ্যানিলিন। তো অ্যানিলিনে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেন লোন পেয়ার থাকে। ঠিক আছে, আচ্ছা এবার এই লোন পেয়ারটা কি করে না, একে ডোনেট করে এই বন্ডে, ফলে এই বন্ডটা খুলে যায়। তো এই বন্ডটা যদি খুলে যায় তাহলে আমরা একটা রেজোনেন্স স্ট্রাকচার পাই, যেটা এমন। ঠিক তো? ঠিক লিখেছি? তাহলে এইটা হচ্ছে তার রেজোনেন্স স্ট্রাকচার আমরা পাই। এখন এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা আমি পেলাম, এই রেজোনেন্স স্ট্রাকচারে দেখো এই একটা পার্ট আর এই একটা পার্ট, এবার এই দুটো পার্টে আমি ভাগ করলাম। হ্যাঁ, কেন ভাগ করলাম? দেখো আমি তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যে প্রথম যখন অ্যানিলিন, নিউট্রাল অ্যানিলিনটা এইভাবে লিখেছিলাম, আফটার কনজুগেশন বা আফটার রেজোনেন্স, দেখো একটা সাইড তার ইলেকট্রন ডেন্সিটি কি হলো? কমে গেছে না দুটো সাইডের মধ্যে? তার মানে এইখানে দেখো এন এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে গিয়েছে, তার মানে ডিক্রিজ ইন ইলেকট্রন ডেন্সিটি অ্যাট ওয়ান পজিশন। দুটো পজিশনের মধ্যে একটা পজিশনে আমাদের কি হয়েছে? ইলেকট্রন ডেন্সিটি কমে গিয়েছে।
আর সেকেন্ড পজিশন দেখো রিংয়ে, আগে নিউট্রাল ছিল, এখন রিং কি হয়ে গেল, অ্যানায়নিক। তাহলে রিং যেহেতু অ্যানায়নিক হয়ে গিয়েছে, তাহলে এখানে দেখো ইনক্রিজ ইন ইলেকট্রন ডেন্সিটি অ্যাট আদার রিং বা আদার পজিশন, আদার রিং নয়, আদার পজিশন। তার মানে দেখো এই যে ঘটনাটা ঘটলো, যে ও তার পাই ইলেকট্রনকে ডোনেট করলো, ডোনেট করার ফলে তার একটা সিস্টেমের ইলেকট্রন বেড়ে গেল, আর একটা সিস্টেমের বা একটা পজিশনের ইলেকট্রন কমে গেল। এটা যদি হয় তাহলে এই যে ঘটনাটাকে বলা হবে মেসোমেরিক এফেক্ট। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো? যদি এই রকম ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে সেটাকে বলা হবে মেসোমেরিক এফেক্ট, বা এটাকে মেসোমেরিক এফেক্ট হয়েছে ওখানে বলতে হবে। ঠিক আছে? হয়েছে? এবার দেখো সিমিলারলি আমি যদি আর একটা কনসিডার করি, যেমন ধরো এই সিস্টেমটা, ঠিক আছে? এটা কি নাইট্রো অ্যালকেন, সরি এখানে NO2 মাইনাস হবে না, NO2। দেখো এটা হচ্ছে নাইট্রোবেনজিন। এখন এই নাইট্রোবেনজিন কি করবে, নাইট্রোবেনজিনে দেখো একই রকম ভাবে এখানেও কনজুগেশন পসিবল কি না? দেখো এটা এখানে গেল, এটা এদিকে খুলবে, ঠিক কি না? তাহলে এখানে যদি আমি জিনিসটাকে দেখতে চাই, তাহলে দেখো এখানে কি জিনিসটা কেমন হলো, এটা হলো কি না? হ্যাঁ, তো এখানে দেখো এখানেও যদি আমি দুটো ভাগ করি, তাহলে এইখানে কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি কি হয়েছে, ইনক্রিজ করেছে। আর এখানে কি হয়েছে, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করেছে। ঠিক বলেছি? তাহলে এটাকেও আমি কি মেসোমেরিক এফেক্ট বলতে পারি কি পারি না? তার মানে মেসোমেরিক এফেক্ট হচ্ছে একটা এফেক্ট যেখানে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে একটা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে আর একটা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। যদি এই রকম জিনিসটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেখানে মেসোমেরিক এফেক্ট হয়েছে। ওকে, এবার দেখো আরো যদি আমি এক্সাম্পল দিই, এখানে মেসোমেরিক এফেক্ট আছে কি নেই? দেখো কিরকম আছে, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে এটা এখানে ডোনেট করছে, এটা খুলছে, তাই না? তাহলে এর ফলে কি হবে, হ্যাঁ, তার মানে এখানে NH2 প্লাস হবে আর এটা মাইনাস হবে, তাই তো? তার মানে এখানেও কি হচ্ছে, এখানে এর ইলেকট্রন ডেন্সিটি নিজের কি হচ্ছে, NH2 কি হচ্ছে, তাহলে কমে যাচ্ছে। তার মানে ও ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে তো, তাহলে এ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক কি না? কারণ এখানে কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করছে, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করছে।
আর এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে এ হচ্ছে NH2টা কি ধরনের গ্রুপ, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে যদি হয় পাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মাইন্ডেড মাইনাস আই এর সঙ্গে গুলিয়ে ফেলবে না, আই এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এখানে কিন্তু আমরা মেসোমেরিক এফেক্ট পড়ছি, পাই ইলেকট্রন ডোনেট করছে এখানে। তাহলে পাই ইলেকট্রন ডোনেট করছে, তাহলে এখানে এই সিস্টেমে মেসোমেরিক এফেক্টে এই NH2টা কি ডোনার, ইয়েস অর নো? তাহলে মেসোমেরিক এফেক্ট এখানে প্রেজেন্ট, এবং এই মেসোমেরিক এফেক্টে NH2 হচ্ছে ডোনার। যারা মেসোমেরিক এফেক্টের ডোনার হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় প্লাস এম গ্রুপ, বুঝেছ? তাহলে যেমন যারা সিগমা ইলেকট্রন ডোনেট করে তারা প্লাস আই বলে, সিগমা ইলেকট্রন যারা উইথড্র করে তাদেরকে বলে মাইনাস আই এফেক্ট গ্রুপ। এখানে পাই ইলেকট্রন যারা ডোনেট করে তাদেরকে বলা হয় প্লাস এম গ্রুপ। এবং উল্টো করে যদি বলি, মানে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যখন দেখা যাবে যে এইরকম ক্ষেত্রে NO2 আছে, তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, তাহলে এটা এই দিকে ডোনেট হবে, এ উইথড্র করে নেবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি হবে, এটা হবে। তার মানে এদিকের ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে NO2 গ্রুপটা ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে নিচ্ছে, তাহলে এটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে। আর এই দিকটা কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করছে। তো এই যে যে সিস্টেমটা, তাহলে এখানে এত মেসোমেরিক এফেক্ট আছে, তাহলে মেসোমেরিক প্রেজেন্ট এবং যেখানে গ্রুপটা মাইনাস এফেক্ট দেখাচ্ছে, মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাচ্ছে, সেই গ্রুপটাকে বলা হবে মাইনাস এম গ্রুপ। ক্লিয়ার? আসবো। তাহলে এটা হচ্ছে কি, তাহলে মাইনাস এম গ্রুপ, তাহলে এখানে NO2টা কি বলা হবে, মাইনাস এম গ্রুপ, আর NH2 কি বলা হবে, প্লাস এম গ্রুপ। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো সবাই? ওকে, তাহলে এবার দেখো নেক্সট আমরা যদি এইটা জিজ্ঞেস করি তোমাকে, আচ্ছা 1,3 বিউটারাইন সিস্টেমে এখানে মেসোমেরিক এফেক্ট আছে নাকি নেই? আচ্ছা কিরকম আছে, ধরো মনে করো এটা এদিকে ডোনেট করলে, তাহলে এটা এদিকে গেল, তাহলে কি ছবি তৈরি হলো, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখানে কি হলো, এই যে এন্ড এর ইলেকট্রন ডেন্সিটি কি হলো, বাড়িয়ে দিয়েছে। তার মানে এই ছবিতে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি কি হয়েছে, কমেছে। এবার দেখো এটার আর একটা ছবি হয়, এই না, হয় কি না? তাহলে এদিকটা কি হবে, প্লাস, এদিকটা হবে মাইনাস। তো এখানে কি হয়েছে, ইলেকট্রন ডেন্সিটি কমেছে, এটার ইলেকট্রন ডেন্সিটি কি হয়েছে, বেড়েছে। তাহলে এটা যদি আমরা 1, 2 অ্যান্ড 3 কার্বন ডেজিগনেট করি, তাহলে দেখো এই 1, 2 অ্যান্ড 3, 1, 2 অ্যান্ড 3, তাহলে 1 নম্বর যে কার্বন তার আফটার কনজুগেশন নেট ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে না কমেছে? একই আছে। 3 নম্বরে কি হয়েছে, 2 নম্বরের একই আছে। তার মানে নো চেঞ্জ ইন ইলেকট্রন ডেন্সিটি
ইন এনি পজিশন, তার মানেটা কি? এর মানে কি দাঁড়ায়? নো মেসোমেরিক, সরি এটা এটা বলবো না, কনজুগেশন তো আছে, মেসোমেরিক এফেক্ট তো আছে, কিন্তু কোনো মেসোমেরিক গ্রুপ নেই। মানে কনজুগেশন এখানে তো আছেই, মানে একটা ছবিতে তুমি দেখতে পাচ্ছ এখানে মেসোমেরিক এফেক্ট আছে না নেই? এটার মধ্যে, এটা আগে বলো, এটা আগে বলি না, এটার মধ্যে মেসোমেরিক এফেক্ট আছে নাকি? আছে, মেসোমেরিক এফেক্ট প্রেজেন্ট। আবার এই দুজনের মধ্যে মেসোমেরিক এফেক্ট আছে নাকি বলো? মেসোমেরিক এফেক্ট আছে। এবার যদি বলি মেসোমেরিক এফেক্ট থাকলে এর মধ্যে মেসোমেরিক গ্রুপ কোনটা, সেটা যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, এটা নাম্বারিংটা ভুল হয়েছে, এটা 3 নম্বর হবে, এটা 4 নম্বর হবে, এটা 3 নম্বর হবে, এটা 4 নম্বর হবে, এটা 3 নম্বর হবে, এটা 4 নম্বর হবে। আচ্ছা বলো মেসোমেরিক গ্রুপ কোনটা হবে? প্লাস এম মাইনাস এম? হ্যাঁ, তার মানে এখানে মেসোমেরিক এফেক্ট প্রেজেন্ট, বাট পার্টিকুলারলি কোনো গ্রুপই কিন্তু প্লাস এম বা মাইনাস এম দেখাচ্ছে না। তাহলে এখানে নো নো প্লাস এম অর মাইনাস এম গ্রুপ, বাট মেসোমেরিক প্রেজেন্ট, বাট নো প্লাস এম মাইনাস এম গ্রুপ। তো এখানে কোনো প্লাস এম মাইনাস এম গ্রুপ নেই। আচ্ছা এবার আর একটা যদি বলি, ধরো এইখানে এইটা, এটার ক্ষেত্রে মেসোমেরিক আছে না নেই? বলো, অবশ্যই আছে, এখান থেকে এটা আছে। তো এটা যদি থাকে তাহলে আলটিমেটলি তুমি এই গ্রুপটাকে কি বলবে? কি বলবে এটাকে? প্লাস এম মাইনাস এম। এটা কি করছে অ্যাকচুয়ালি? এটা করছে তো, তো এই গ্রুপটা কি হয়ে যাচ্ছে তাহলে বলো? মাইনাস এম, এটা মাইনাস এম গ্রুপ। তাহলে যেহেতু ও পাই ইলেকট্রন নিয়ে নিচ্ছে তো নিজের দিকে, তাহলে মাইনাস এম গ্রুপ, পরিষ্কার জিনিস। বুঝতে পারছো? এতে প্লাস এম মাইনাস এম ব্যাপারটা বুঝলে তো? আচ্ছা এইবার আমরা প্রথমে প্লাস এম মাইনাস এম দুটো জিনিসের মধ্যে আমরা প্রথমে ডিসকাস করে নেব হোয়াট ইজ প্লাস এম অ্যান্ড হোয়াট ইজ মাইনাস এম। প্রথমে প্লাস এমটাকে আমরা দেখে নেব যে প্লাস এম গ্রুপ কারা। প্লাস এম গ্রুপস কারা কারা প্লাস এম গ্রুপসের মধ্যে পড়ে, যেমন আমরা সে প্লাস আই গ্রুপ কারা, মাইনাস আই গ্রুপ কারা, এগুলো আমরা বুঝেছিলাম না, ক্যাটাগরাইজ করেছিলাম, ক্লাসিফাই করেছিলাম। ঠিক তেমনি প্লাস এম গ্রুপকেও আমরা ক্লাসিফাই করতে পারি। প্লাস এম মানে সোজা কথা হচ্ছে প্রথমে দেখতে হবে মেসোমেরিক আছে কিনা। তো মেসোমেরিক দেখতে গেলে কি করতে হবে? পাই ডিলোকালাইজেশনের মাধ্যমে কোনো একটা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, একটা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি কমবে, তাহলে তার মেসোমেরিক এফেক্ট আছে। এবার মেসোমেরিক এফেক্টে যে গ্রুপটা ইলেকট্রন ডোনেট করবে তাকে আমরা বলবো প্লাস এম গ্রুপ, যে গ্রুপটা ইলেকট্রন উইথড্র করবে তাকে বলবো আমরা মাইনাস এম গ্রুপ। তো আমরা প্রথমে ডিসকাস করে নিচ্ছি প্লাস এম গ্রুপ কারা। তো প্লাস এম গ্রুপকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? যারা নেগেটিভ চার্জ কন্টেন্ট করে, মাইন্ড ইট, নেগেটিভ চার্জ কন্টেন্ট করছে এই রকম বা নেগেটিভ চার্জড স্পিসিস, অথবা যাদেরকে বলা হয় অ্যানায়নিক স্পিসিস, সিম্পলি অ্যানায়নিক স্পিসিস, তাদেরকে আমরা প্লাস এম গ্রুপ বলবো, যারা নেগেটিভ চার্জ ক্যারি করছে।
আচ্ছা, আর কি হতে পারে? নিউট্রাল গ্রুপস যারা তারাও হতে পারে, কিন্তু নিউট্রাল গ্রুপস মেসোমেরিক এফেক্ট দেখাবে যারা নিউট্রাল গ্রুপ উইথ লোন পেয়ার কন্টেন করে। নিউট্রাল উইথ লোন পেয়ার অ্যাট কি এলিমেন্ট, তাদেরকে আমরা বলবো প্লাস এম গ্রুপ। আর আরেকটা হচ্ছে যারা পার্শিয়াল পজিটিভ চার্জ ক্যারি করে, পার্শিয়াল পজিটিভ চার্জ উইথ লোন পেয়ার, তাদেরকেও বলা হয় প্লাস এম গ্রুপ। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নেগেটিভ চার্জ উইথ নেগেটিভ চার্জ স্পিসিস, নিউট্রাল হলে অবশ্যই লোন পেয়ার কন্টেন করতে হবে কি এলিমেন্টের মাথায়, আর আরেকটা হচ্ছে নেগেটিভ এই পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে উইথ লোন পেয়ার। এই তিন ধরনের স্পিসিসকে আমরা প্লাস এম গ্রুপ বলতে পারি। আচ্ছা, প্লাস এম তাহলে প্রথম ক্যাটাগরিতে কারা পড়বে সেটা দেখে নেওয়া যাক। প্রথম ক্যাটাগরিতে যারা পড়বে তারা হলো, যেমন ধরো ও মাইনাস গ্রুপ, NH মাইনাস গ্রুপ, S মাইনাস গ্রুপ, এটসেট্রা। এরা সবাই কি হয়ে যাবে? এরা সবাই প্লাস এম দেখাবে। কারণ কি, এরা সবাই প্লাস এম মানে বুঝতেই পারছো, এর পরেই কনজুগেশন থাকবে, তাহলে এখানে এরকম ডোনেট করবে, পরেরটা দিক খুলে যাবে, তার মানে এরা সবাই প্লাস এম দেখাবে। আচ্ছা, নিউট্রাল উইথ লোন পেয়ার অ্যাট কি এলিমেন্ট, এটা কারা? নিউট্রাল মানে কি, যেমন ধরো হ্যালোজেনগুলো, ঠিক আছে, হ্যালোজেনের প্রত্যেকের মাথায় লোন পেয়ার আছে 3টে করে, তাহলে হ্যালোজেন যারা তারা হতে পারে। আর কারা হতে পারে? এসএইচ গ্রুপ, দেখো এসএইচ গ্রুপটা তার মধ্যেও দুটো লোন পেয়ার আছে, নিউট্রাল লোন পেয়ার। OH সেখানেও নিউট্রাল উইথ লোন পেয়ার। NH সেটাও নিউট্রাল উইথ লোন পেয়ার। তারপর NHCO3, NHCOCH3 এখানেও লোন পেয়ার। তো এরা সবাই নিউট্রাল উইথ লোন পেয়ার আছে। এবং আরো হতে পারে যেমন OCOCH3, তাহলে এখানে লোন পেয়ার আছে। তাহলে এই যে দেখো যেগুলো তো লোন পেয়ার আমি দেখিয়েছি, এগুলো সব কি কি এলিমেন্ট? কি এলিমেন্ট কোনটা বলা হয়? যেটা যে গ্রুপটার এলিমেন্টটার বন্ডেড থাকে বা মেন রোল প্লে করে, সেই কি এলিমেন্ট, কি এলিমেন্টের সঙ্গে মানে আদার যে সাবস্টিটিউয়েন্টটা আছে, এই সাবস্টিটিউয়েন্টের সঙ্গে ডাইরেক্টলি বন্ডকে এই কি এলিমেন্টটা, যে এলিমেন্টটা ডাইরেক্টলি বন্ডেড সেটাকেই বলা হয় কি এলিমেন্ট। তাহলে কি এলিমেন্টটাকে দেখতে হবে কি এলিমেন্টটা নিউট্রাল কিনা। নিউট্রাল যদি হয় তাহলে এবার দেখতে হবে তার মধ্যে লোন পেয়ার আছে কিনা। যদি লোন পেয়ার থাকে তাহলে আমরা তাকে বলবো কি প্লাস এম গ্রুপ। কোনটা? ওটা NH ডবল, মানে দুটো লোন পেয়ার আছে, দুটো যদি থাকে মানে NH2 মাইনাস হিসেবে কাজ করছে, এটা দিলেও হবে, বা তুমি যদি এটা দাও মানে এটা দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এই লোন পেয়ারটাকে ইরেজ করে দিতে হবে, যেটা খুশি দিতে পারো। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে যদি ডেল প্লাস চার্জ কন্টেন্ট করে উইথ লোন পেয়ার, কেমন? যেমন দেখো যে NO, এই যে এই গ্রুপটা NO গ্রুপের ক্ষেত্রে দেখো এই যে অক্সিজেনটা এই তো ইলেকট্রন উইথড্রয়িং, ফলে এখানে কি তৈরি হবে? পার্শিয়াল পজিটিভ, সে আমরা আই এফেক্টে পড়েছি, এরা প্লাস পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি করে। তাহলে দেখো খেয়াল করো এখানে পার্শিয়াল পজিটিভ আছে এবং সঙ্গে লোন পেয়ার আছে কি এলিমেন্টে, তাহলে এটাকে বলা হবে প্লাস আই গ্রুপ। আবার দেখো যদি এরকম গ্রুপ হয় SOOH, তো সালফারের টোটাল কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন ভ্যালেন্স, তার মধ্যে 4টে দেখো বন্ডেড, সিগমা এবং পাই বন্ডেড, তাহলে একটা কি আছে
লোন পেয়ার। তো এই অক্সিজেন থাকার জন্য এখানে কি হবে, ডেল প্লাস। তো ডেল প্লাস উইথ লোন পেয়ার এটাও কি হয়ে যাবে, কি প্লাস এম গ্রুপ। বুঝতে পারছো, বোঝা গেল? তাহলে কারা কারা প্লাস এম গ্রুপ হতে পারে? প্রথমত হচ্ছে নেগেটিভ চার্জ স্পিসিসরা সবাই প্লাস এম গ্রুপ। নিউট্রাল উইথ লোন পেয়ার অ্যাট কি এলিমেন্ট, তারা হচ্ছে প্লাস এম গ্রুপ। আর ডেল প্লাস চার্জ উইথ লোন পেয়ার তারাও হচ্ছে কি প্লাস এম গ্রুপ। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্লাস এম গ্রুপের। মানে প্লাস এম গ্রুপকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি বা চিনতে পারবো সেটা হচ্ছে এইটা। লিখে নিয়েছো? হুম, ওকে। এবার আমরা এই প্লাস এম গ্রুপের কম্প্যারিজন করব। হেডিং দাও, কম্প্যারিজন অফ প্লাস এম স্ট্রেংথ। প্লাস এম গ্রুপের যে স্ট্রেংথ সেটা কম্পেয়ার করব। কম্প্যারিজন অফ প্লাস এম স্ট্রেংথ। ওকে, লিখেছো? আচ্ছা, প্রথমে আমরা ডিসকাস করব হচ্ছে ইন এ গ্রুপ। ইন এ গ্রুপ প্লাস, ভালো করে শুনবে, ইন এ গ্রুপ প্লাস এম তার স্ট্রেংথ কেমন, বাড়ে না কমে, এগুলো দেখব। তার জন্য আমরা আইডিয়ালি একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন যদি আমরা নিই, সেখানে আমরা কি পাবো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। এই যে চারটে হ্যালোজেন আছে, এরা কি গ্রুপ হবে, প্লাস এম নাকি মাইনাস এম? আমরা বলেইছি লিস্টে যে যারা নিউট্রাল উইথ লোন পেয়ার, মানে হ্যালোজেন এই যে দিয়ে দিয়েছি, নিউট্রাল উইথ লোন পেয়ার, তারা কি হচ্ছে, তারা সবাই প্লাস এম দেখাবে। তাহলে এরা সবাই প্লাস এম গ্রুপ। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এরা সবাই প্লাস এম গ্রুপ, কিন্তু প্লাস এম এর যে স্ট্রেংথ, অর্ডার অফ প্লাস এম, সেটা কি হবে? সেটা যদি বলি তাহলে দেখো, খেয়াল করো, ধরো মনে করো এই যে হ্যালোজেনগুলো এইরকমভাবে কনজুগেশনে আছে, ঠিক আছে, মানে মেসোমেরিক এফেক্টে আছে। তাহলে এটা যদি মেসোমেরিক এফেক্টে থাকে, তাহলে খেয়াল করো কীরকমভাবে মেসোমেরিক এফেক্ট আছে। এটা যদি এখানে ডোনেট করে তাহলে এটা খুলবে। তার মানে কী হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে একটা পি অরবিটাল রয়েছে, এখানে একটা পি অরবিটাল রয়েছে, আর এখানে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার রয়েছে। আচ্ছা, এবার দেখো এই লোন পেয়ারটা, এই যে লোন পেয়ারটা যেটা, সেটা যদি ফ্লোরিনের ক্ষেত্রে হয় তাহলে সেটা কত, 2p। যদি ক্লোরিনের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, 3p। আমরা আগের দিন বলছিলাম না যে নর্মালি লোন পেয়ারটা কত হাইব্রিডাইজড হয়, sp3, কিন্তু যখন কনজুগেশনে থাকবে তখন কি হয়ে যাবে বলো, পিওর পি। তাহলে এটা পিওর পি। পিওর পিতে যদি এটা ফ্লোরিন হয় তাহলে কোন কোন পিওর পি, 2p। যদি ক্লোরিন হয় তাহলে 3p, ব্রোমিন যদি হয় তাহলে 4p, আর আয়োডিন যদি হয় তাহলে 5p। এবার এই যে এইখানে যে কার্বনগুলো রয়েছে, এই কার্বনগুলো কত পি, 2p, কারণ কার্বন ইজ সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, 2p। তার মানে এখানে কনজুগেশন যেটা হচ্ছে সেটা কি, 2p, 2p, তার সঙ্গে হ্যালোজেনের ডিফারেন্ট p। তাহলে এখন বলো, এই যে ধরো কার্বনের হ্যালোজেনের পাশের যে কার্বনটা আছে 2p, তার সঙ্গে যদি কনজুগেশনে যায়, তখন অ্যাকচুয়ালি যদি এটা ফ্লোরিন হয়, তখন অ্যাকচুয়ালি সেটা 2p 2p ওভারল্যাপ। ক্লোরিন, ক্লোরিন যদি হয় তাহলে সেটা কি হবে, 2p 3p। ব্রোমিন যদি হয় তাহলে 2p 4p। আর আয়োডিন যদি হয়, মানে কার্বন ফ্লোরিন, এরমভাবে লিখি, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন, তাহলে সেটা কি হবে, 2p 5p।
ওকে, তাহলে এখন ওভারল্যাপ বা মেসোমেরিক এফেক্ট সবচেয়ে কোন ওভারল্যাপে ভালো হবে? টুপি টুপি, তারপর টুপি থ্রি পি, তারপর টুপি ফোর পি, তারপর টুপি ফাইভ পি। তাহলে মেসোমেরিক এফেক্ট যদি এই অর্ডারে হয়, তাহলে মেসোমেরিক এফেক্ট টুপি টুপি ওভারল্যাপটা কে দেখাচ্ছে? ফ্লোরিন। তার থেকে ভালো তারপর কি হবে? ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে মেসোমেরিক এফেক্টের অর্ডার কি হবে? প্লাস এম এফেক্টের প্লাস এমটা হবে, ফ্লোরিন সবচেয়ে বেশি, ক্লোরিন এটা। তার মানে ব্যাপারটা কি হলো, ডাউন দ্য গ্রুপে গেলে, ডাউন দ্য গ্রুপে যদি যাই, ইন জেনারেল কি হচ্ছে? ডাউন দ্য গ্রুপে হচ্ছে সাইজ অফ অরবিটাল বাড়ছে, তাহলে প্লাস এম কি হবে? কমছে। ওকে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আচ্ছা, এছাড়াও যদি আমি আরো দিই, ধরো মনে করো OH আর SH, তাহলে কার হবে মেসোমেরিক এফেক্ট বেশি? প্লাস এম, OH। আচ্ছা, যদি আমি NH2 আর PH2 বলি, তাহলে কার বেশি হবে? NH2। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যত ডাউন দ্য গ্রুপে যাব তাহলে কি হবে? মেসোমেরিক এফেক্ট ডিক্রিজ করবে, তাই না? প্লাস এম এফেক্ট ডিক্রিজ করবে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে 2 নম্বর, যদি আমি ইন এ পিরিয়ড বলি, ইন এ গ্রুপটা চেঞ্জ আমি দেখে নিলাম। এবার যদি ইন এ পিরিয়ড বলি, তাহলে মেসোমেরিক এফেক্টের ব্যাপারটা কেমন হবে? দেখো, ইন এ পিরিয়ডে দুটো আছে, একটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে, আর আরেকটা হচ্ছে থার্ড পিরিয়ডে। এই দুটোর ক্ষেত্রে আমরা মেসোমেরিক এফেক্ট কম্পেয়ার করতে পারি। পরেরগুলো আর কনসিডার করা হয় না, কারণ পরেরগুলোর সাইজ এতটাই বেড়ে যায়, তাহলে ওদের কার্বনের সঙ্গে ওভারল্যাপই করতে পারে না ভালোভাবে। তাহলে সেকেন্ড পিরিয়ডে যারা এলিমেন্ট, তারা কেমন মেসোমেরিক এফেক্ট দেখায়, আর থার্ড পিরিয়ড কীভাবে দেখায় সেটা আমরা একটু দেখব। দুজনের ক্ষেত্রে একই রকম হয় না, ওই জন্য আমরা আলাদা আলাদা করে লিখেছি। প্রথমে আমরা ডিসকাস করবো হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। অ্যালং সেকেন্ড পিরিয়ড যদি আমি যাই লেফট টু রাইট, তাহলে কি হবে সেটা আমরা দেখতে চাইছি। সেকেন্ড পিরিয়ডে লেফট টু রাইটে গেলে কি হবে? দেখো, সেকেন্ড পিরিয়ডে যত আমি লেফট টু রাইটে যাব, ইলেকট্রোনেগেটিভিটি কি হবে বলো? বাড়বে তো? বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এবার ইলেকট্রোনেগেটিভিটি যখন বেড়ে যাবে, ধরো মনে করো এরকম আছে এক্স, তো এক্সটা ডোনেট করবে তবে না এটা খুলবে। এবার এই ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যত ইনক্রিজ করবে, ডোনেটিং ইলেকট্রন ডোনেশন কি হবে? কমবে। আর ইলেকট্রন ডোনেশন কমে গেলে প্লাস এম এফেক্ট কি হবে? ডিক্রিজ করবে। তার মানে ইলেকট্রন নেগেটিভিটি যদি ইনক্রিজ করে, তাহলে প্লাস এম এফেক্ট ডিক্রিজ করবে। তার মানে অ্যাকচুয়ালি প্লাস এম ইজ প্রপোর্শনাল টু 1 বাই ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? এটা কখন? এটা কখন? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের লেফট টু রাইট। এবার সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের লেফট টু রাইটে যদি আমি কয়েকটা গ্রুপকে এখানে চিহ্নিত করি, তাহলে ধরো
এটা একটা NH2 হলো, তাহলে এটা কনজুগেশনে যাচ্ছে এইভাবে, মানে মেসোমেরিক এফেক্ট দেখাচ্ছে। ধরো OH, এখানে দুটো লোন পেয়ার আছে, তাহলে তার মধ্যে যে কোনো একটাকে আমি দেখাই, তাহলে এটা কনজুগেশনে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে ফ্লোরিন, এখানে তো তিনটে লোন পেয়ার, মানে একটা কনজুগেশনে যাচ্ছে, তাহলে তিনটে মেসোমেরিক এফেক্ট দেখায়। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এদের প্লাস এম পাওয়ারটা কেমন হবে। তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখব কি এলিমেন্টের, তো ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি কার, ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে ফ্লোরিন সবচেয়ে যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে মেসোমেরিক এফেক্ট কম হবে। আর যে ইলেকট্রোনেগেটিভিটি কম তার মেসোমেরিক এফেক্ট বেশি হবে, তার মানে NH2 মেসোমেরিক এফেক্ট সবচেয়ে বেশি হবে, তারপর OH, তারপর ফ্লোরিন। বোঝা গেল? এটা গেল। আচ্ছা, এবার বি হচ্ছে ইন এ থার্ড পিরিয়ড। আচ্ছা দেখো, এই থার্ড পিরিয়ড জিনিসটা বলার আগে আমি একটা জিনিস ডিসকাস করি। ধরো মনে করো একটা সি প্লাস, তার সঙ্গে জি আছে, এই জিটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে এ কি দেখাবে, এটা কি দেখাবে, প্লাস এম, তাই না? মনে করো ইলেকট্রন ডোনেটিং মানে এ ডোনেট করবে। তো যদি ইলেকট্রন ডোনেট করে, মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয়, তাহলে সে কার্বোকার্বন স্টেবিলিটি বাড়িয়ে দেয় না কমে যায়? ডোনেট করলে কি হবে, প্লাসটা কমে যাবে, তো স্টেবিলিটি কি হবে, ইনক্রিজ করবে। তার মানে যারা প্লাস এম গ্রুপ হয় তারা কি করে, কার্বোকার্বনের স্টেবিলিটিকে বাড়িয়ে দেয়। তাহলে যদি আমি এটা বলি যে CnR2 প্লাস COR আর CF, এই তিনটের ক্ষেত্রে আমরা কনসিডার করি, তাহলে এখন বলো মেসোমেরিক এফেক্ট কার বেশি, এটা আগে বলো। তাহলে প্লাস এম সেটা হচ্ছে NR2 গ্রেটার দ্যান OR গ্রেটার দ্যান F। এবার মেসোমেরিক এফেক্ট যত বেশি হবে স্টেবিলিটি কি হবে, তাহলে স্টেবিলিটি হবে কি হবে, এটা হবে না, বুঝতে পারছো? ওকে, এটা আমাদের ছিল। আর এইবার তুমি থার্ড হেডিংটা দিতে পারো, এটাকে আমরা এখান থেকে তুলে দিচ্ছি। ইন এ থার্ড পিরিয়ড, দেখো যদি থার্ড পিরিয়ডে ধরো মনে বলা হলো তোমাকে PR2 SR আর CL, এদের যদি বলা হয় যে মেসোমেরিক অফেক্টের অর্ডার বলো, তাহলে আগের যেটুকু শিখলে তার উপর বেস করে কি হবে অর্ডার, কি বলবে? দেখো NR2 OR অ্যান্ড F করেছি তো আমরা, তাহলে নাইট্রোজেনের নিচে তো ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লোরিন নিচে ক্লোরিন, তাহলে এই একই লজিকে কি হবে এটা, হ্যাঁ এটা হওয়া উচিত তো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ রং, এটা হয় না।
থার্ড পিরিয়ড এটা হয় না। থার্ড পিরিয়ডে ব্যাপারটা হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ থার্ড পিরিয়ড মানেই একটা মাথায় আমাদের আসে, সেটা হচ্ছে ভ্যাকেন্ট ডি, তাই না? থার্ড পিরিয়ড এলিমেন্ট মানে কি? ভ্যাকেন্ট ডি বা ভ্যাকেন্ট অরবিটাল। আচ্ছা, এবার দেখো, যখন তুমি নিচের দিকে যাবে, মানে অরবিটাল যদি ভ্যাকেন্ট ডি না বলে, আমি যদি এটা ভ্যাকেন্ট ডি না বলে এইভাবে বলি, ভ্যাকেন্ট ডি বলাটা ঠিক হবে না। আমি যদি নিচের দিকে যাই, তারপরে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা বলতে পারি যে লার্জ সাইজ, লার্জ অরবিটাল, লার্জ অরবিটাল ডাউন দ্য গ্রুপ। সেকেন্ড পিরিয়ডের থেকে থার্ড পিরিয়ড এলিমেন্টে যদি যাই, তাহলে নাইট্রোজেনের রেসপেক্টে ফসফরাসের অরবিটাল লার্জ, তারপর অক্সিজেনের রেসপেক্টে সালফারের অরবিটাল লার্জ, ফ্লোরিনের রেসপেক্টে ক্লোরিনের অরবিটাল লার্জ। তাহলে অরবিটাল লার্জ হচ্ছে যত তুমি থার্ড পিরিয়ডের দিকে যাচ্ছি। এবার কি হয়, তার মানে তুমি সেকেন্ড থেকে থার্ড পিরিয়ড দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, তার মানে দেখো অরবিটাল সাইজ কি হয়, অরবিটাল সাইজ ইনক্রিজ করে, তাই তো? অরবিটাল সাইজ ইনক্রিজ করে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? তো অরবিটাল সাইজ ইনক্রিজ করা আর ইলেকট্রোনেগেটিভিটি কমে যাওয়া, দুটো যদি সাইমালটেনিয়াসলি হয় না ডাউন দ্য গ্রুপে থার্ড পিরিয়ডে, দেখো ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে সে মেসোমেরিক এফেক্টকে কি করতে চায়? বাড়িয়ে দিতে চায়। তো ইলেকট্রোনেগেটিভিটি কম হলে মেসোমেরিক বাড়িয়ে দিতে চায়, আগেরটার লজিক, সেকেন্ড পিরিয়ডের লজিক। কিন্তু এখানে যেটা এক্সট্রা যেটা আছে অরবিটাল সাইজ, তো অরবিটাল সাইজ যদি বেড়ে যায়, তাহলে কার্বন তো 2p আর এর কি 3, তাহলে ওভারল্যাপ কি হয়ে যাবে? ওভারল্যাপ ডিক্রিজ করে থার্ড পিরিয়ডে, আর ওভারল্যাপ ডিক্রিজ করা মানে প্লাস এম কি হয়? কমে যায়। তাহলে তুমি দেখো যে সেকেন্ড পিরিয়ড থেকে যখন তুমি থার্ড পিরিয়ডের আলোচনা করবে, তখন থার্ড পিরিয়ডটা একটু কমপ্লিকেটেড। কেন? কারণ থার্ড পিরিয়ডে দুটো জিনিসের চেঞ্জ হয়। যখন সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ডে আলোচনা করতে যাবে, তখন থার্ড পিরিয়ডের সাইজটা বেড়ে যাওয়ার জন্য প্লাস এমটা কমে যেতে চায়, আবার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়ার জন্য, কমে যাওয়ার জন্য প্লাস এমটা বেড়ে যেতে চায়। তার মানে দুটো সাইমালটেনাস এফেক্ট এখানে দেখা যায়। তাই এই জন্য এখানে কোনো রেগুলার যে অর্ডার হওয়া উচিত, এটা যেটা তুমি বললে, এটা কিসের উপর বললে? প্রথমটা যেটা, এটা কিসের বেসিসে বললাম আমরা? ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? তো ইলেকট্রোনেগেটিভিটিতে এই অর্ডার আসছে না, কারণ শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটির উপর থার্ড পিরিয়ড এলিমেন্ট ডিপেন্ড করে না, সঙ্গে অরবিটাল সাইজের উপর ডিপেন্ড করে। তাই জন্য ওই অর্ডারটা ওরকম ডিরেক্ট অর্ডার হবে না। যেটা হবে সেটা হচ্ছে, দেখো যখন তুমি মনে করো কার্বনের সঙ্গে ফসফরাস, কি এলিমেন্ট আমি শুধু লিখছি, এখানে পরেরটা কার্বনের সঙ্গে সালফার আর কার্বনের সঙ্গে ক্লোরিন, তো কার্বন মানে তো অলওয়েজ 2p, কার্বন মানে অলওয়েজ 2p, সেম, সব কার্বন সেম। কিন্তু যখন ফসফরাসে যাচ্ছ, ফসফরাসের দেখো ফসফরাস, সালফার, ক্লোরিন প্রত্যেকেরই লোব সাইজ বড়, এবং তার মধ্যে ফসফরাসের লোবটা সবচেয়ে বড় না, কারণ লেফট হ্যান্ড সাইড তো সাইজ কি হয়, ডাউন রাইটে গেলে সাইজ কি হয়, আস্তে আস্তে সাইজ কমে। তার মানে দেখো যে যদি আমরা যত এদিক থেকে এদিকে যাব, এদিক থেকে এদিকে যাব, তত ওভারল্যাপ কি হবে? সাইজের উপর বেস করে, অন দি বেসিস অফ সাইজ অফ অরবিটাল, সবচেয়ে ভালো কোথায় হবে? কার্বন ক্লোরিন, কারণ কার্বন তো এখানে 2p, আর ক্লোরিন, এখানে ক্লোরিনের যেগুলো আছে, ক্লোরিন 3p, এটাও 3p, এটাও 3p, বাট ফসফরাস যেহেতু সাইজে বড় অ্যাজ কম্পেয়ার টু সালফার, অ্যান্ড সালফার ইজ এগেইন লার্জার দ্যান ক্লোরিন, তাহলে ফসফরাস তার পি অরবিটালটা বড় হবে সালফারের থেকে, সালফার পি অরবিটাল ক্লোরিনের থেকে বড় হবে। তাহলে 2pর সঙ্গে ওভারল্যাপের রেসপেক্টে আমি যদি বিচার করি, তাহলে কার্বন ক্লোরিনের ওভারল্যাপ সবচেয়ে ভালো হবে। তাহলে তো অর্ডার এটা হওয়া উচিত মেসোমেরিকের, তাই তো? আচ্ছা,
কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর যেটা আছে সেটা কি, আরেকটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দুটো একসঙ্গে বলেছি। তো ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? তাহলে অন দি বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি, on the basis of ইলেকট্রোনেগেটিভিটি প্লাস এমটা কি হবে তাহলে? ইলেকট্রোনেগেটিভিটি যার কম প্লাস এম তার বেশি। তো ইলেকট্রোনেগেটিভিটি কার কম? ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন। তাহলে ফসফরাস যার কম তার মেসোমেরিক কি হবে? বেশি। তাহলে কি হয়ে যাচ্ছে অর্ডারটা? কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? তো কন্ট্রাডিক্ট করে যাওয়ার জন্য কি হবে, দেখো যদি আমি অরবিটাল মিসম্যাচ দেখি তাহলে এটার মেসোমেরিক এফেক্ট সবচেয়ে কম, আবার যদি ইলেকট্রোনেগেটিভিটি করি তাহলে এটার মেসোমেরিক এফেক্ট সবচেয়ে বেশি। আবার এটা দেখো ইলেকট্রোনেগেটিভিটি যদি কম্পেয়ার করি তাহলে এটার মেসোমেরিক এফেক্ট সবচেয়ে কম, অরবিটাল দেখি এটার মেসোমেরিক এফেক্ট সবচেয়ে বেশি। তো ফলে এই দুটোই কি হয়, এদের মেসোমেরিক এফেক্টটা ভালো হয় না। কিন্তু এই যে মাঝখানেরটা দেখো, এর অরবিটাল ম্যাচের দিক থেকেও এ খুব একটা মোটামুটি ভালো পজিশনে আছে, আবার ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে যদি দেখি তাহলে এটাও ভালো পজিশনে আছে, তাই না? বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে এই যে গ্রুপটা আছে সালফার কন্টেনিং, তারা কিন্তু দেখো অরবিটাল সাইজের মিসম্যাচ থেকে অরবিটাল সাইজের যে ম্যাচ বা অরবিটাল সাইজের উপরে বেস করে যে মেসোমেরিক এফেক্ট, সেটাতেও এটা মোটামুটি মডারেট কন্ডিশনে আছে, মানে খুব খারাপ নয় ভালো নয়। আবার ইলেকট্রোনেগেটিভিটির উপর বেসিসে আমি যদি দেখি তাহলে সেটাও একটা মডারেট কন্ডিশনে আছে, তার মানে এটাও ভালো। তার মানে আলটিমেটলি যেটা হয়, প্লাস এম যদি আমি কনসিডার করি তাহলে এসএইচটা ক্লোরিনের থেকে ভালো প্লাস এম দেখাবে, আবার এসএইচটা পি কি দিয়েছি পিএইচ2 না পিআর2 যা দিয়েছি পিআর2 তার থেকে ভালো দেখাবে। তার মানে এসএইচটা সবসময় ক্লোরিন এবং ফসফরাস দুজনের থেকেই প্লাস এম ভালো দেখাবে। তার মানে এইখান থেকে একটা জিনিস দেখবে, হেটেরোসাইক্লিক যারা পড়েছো বা পড়বে, তারা যারা পড়েছো তারা দেখেছো, বা যারা পড়বে তারা তখন দেখতে পাবে যে এটা পিরোল, এটা ফিউরান, আর এটা থায়োফেন, তাই না? ঠিক কি না? আচ্ছা, এই এটা পিরোল, এই পিরোলের অ্যানালোগাস কি হবে? ফসফরাস কন্টেনিং না? অক্সিজেন যেমন তার অ্যানালোগাস সালফার। দেখো তাহলে মেসোমেরিক এফেক্ট যদি কনসিডার করি, এই মেসোমেরিকটা এফেক্ট হবে কি হবে না? এই এনটা ভালো মেসোমেরিক এফেক্ট আর ব্যাড মেসোমেরিক এফেক্ট? সেকেন্ড পিরিয়ড গুড মেসোমেরিক এফেক্ট, টুপি টুপি ওভারল্যাপ। ওকে, এখানে যে মেসোমেরিক এফেক্টটা সেটা কেমন হবে? গুড, তাই তো? আবার সালফারে দেখো, সালফারে মেসোমেরিক এফেক্ট কেমন? এই যে একটু আগেই দেখলাম, সালফারের মেসোমেরিক এফেক্ট কেমন? ভালো। কিন্তু ফসফরাসের মেসোমেরিক এফেক্ট কেমন? ব্যাড। তাই জন্য এই যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা এটা এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট, কারণ নো মেসোমেরিক বা নেগলিজিবল বলা ভালো, নেগলিজিবল মেসোমেরিক এফেক্ট। তাহলে ফসফরাস যখন কার্বনের সঙ্গে কনজুগেশনে থাকবে তখন ফসফরাসের মেসোমেরিক এফেক্ট কিরকম হবে? বলো, ফসফরাসের মেসোমেরিক এফেক্ট কেমন হবে? ভেরি ব্যাড হবে। তাই জন্য ওরা দেখো এখানে এই অ্যানালোগাস এই কম্পাউন্ডটা, এই হাইড্রোসাইক্লিক কম্পাউন্ডটা এক্সিস্টই করে না, অথচ এটা এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে, এটাও এক্সিস্ট করে। আমরা হেটেরোসাইক্লিক এই তিনটে কম্পাউন্ডই পড়ে থাকি।
কিন্তু কখনো আমরা এইটাকে পড়ি না। তো এটাকে ছাত্ররা পড়ার সময় অবশ্যই কোশ্চেন করা উচিত যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এই 4টে কম্পাউন্ডের মধ্যে এই ফসফরাস কন্টেনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা কেন এক্সিস্ট করে না নেচারে? সালফার কন্টেনিং যদি এক্সিস্ট করতে পারে, কেন ফসফরাস করে না? নাইট্রোজেন অক্সিজেন করে বুঝতে পারছি, কিন্তু এই ফসফরাস কি দোষ করলো যে ফসফরাসের হেটেরোসাইক্লিক কম্পাউন্ড পাওয়া যায় না? এটা দ্য ভ্যালিড কোশ্চেন। তার অ্যান্সার হচ্ছে যে ফসফরাসের মেসোমেরিক এফেক্টটা কেমন? ভেরি ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি তার জাস্টিফিকেশন এখান থেকেই দিয়েছি। ফসফরাসের কি আছে? অরবিটাল মিসম্যাচ, যার কারণে এর মেসোমেরিক এফেক্টটা ভেরি লেস। তো এই কারণে ফসফরাসের হেটেরোসাইক্লিক কম্পাউন্ড পাওয়া যায় না। তো আমরা যখন ফিফথ সেম যারা পড়ছো, তারা যখন এরপরে হেটেরোসাইক্লিক পড়াবো, তখন এই জায়গাগুলো পয়েন্ট আউট করবে, দেখবে আমরা তখন এই ফসফরাসের এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা সেখানে লিখবো না, বাকিগুলো নিয়ে আলোচনা করব। এইটা আলোচনা করব না, কারণ এটা নেচারে এক্সিস্টই করে না। তার কারণ হচ্ছে এর মেসোমেরিক এফেক্ট কম। আর মেসোমেরিক এফেক্ট কম মানে তাহলে মেসোমেরিক এফেক্টের জন্য তো স্টেবিলিটি আসবে রিংয়ে। সেই স্টেবিলিটি অফ দি রিং ইজ ভেরি লেস। যেহেতু মেসোমেরিক এফেক্ট নেই, আর তার জন্য সেটা এক্সিস্টই করে না, সার্ভাইভ করতে পারে না। ওকে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল যে ইন এ গ্রুপ যদি আমরা যাই সেটা কি হলো। তো এটা গেল আমাদের একটা পার্ট। এরপরে আরও পয়েন্ট কিছু আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করব। এরপরে এখন আমাদের 3টে পয়েন্ট আছে, সেই 3টে পয়েন্ট আমরা আলোচনা করব। মেসোমেরিক এফেক্টের, তারপর ওভারঅল অর্ডার অফ মেসোমেরিক এফেক্ট পড়ব, পরে তারপর মাইনাস আই এফেক্ট পড়বো, এবং তারপর মাইনাস এম এফেক্ট পড়বো, এবং দেন ডিপিপি সলভ করব করে এখানে আমাদের মেসোমেরিক এফেক্টটা শেষ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।